আপনি শীর্ষেন্দু এখনো পদ্মশ্রী আপনি এখনো সম্মানিত হননি। এগুলো দেখে খারাপ লাগে না? না দেখো, পুরস্কার বা উপাধি বা পদবি এগুলো তো আমার চাওয়ার মধ্যে ছিল না। সাহিত্যিকদের ঘিরে এই যে একটা স্টারডম ছিল, সেটা এরকম হারিয়ে গেল কি করে? সেটা হারিয়ে গেল। এখন বলতে পারো যে আপনি কি অন্বেষণ করেন মৃত্যুর পর কি আছে? আমি অন্বেষণ করি। করি মানে যে আমার সঙ্গে এই মহাবিশ্বের সম্পর্ক কি। আত্মা সিম কার্ডের মতো একটা ব্যাপার, যে একটা থেকে বেরিয়ে আরেকটা আধারে সিম কার্ডের মতো একটা ইয়েতে ঢুকে যায়। খুব ভালো বলেছে। জীবনের যা উপলব্ধি যদি বলতে হয় খুব সংক্ষেপে ২-৪ লাইনে কি বলবেন? জীবনানন্দের একটা লাইন মনে পড়ছে, হে নাবিক হে নাবিক, জীবন অপরিমেয় বাকি। সাহিত্যিকদের যে বাজারটা, সেটা প্রায় বাঙালি ফুটবলারদের বাজারের মতো অদৃশ্য হয়ে গেছে বাঙালি সাহিত্যিকদের। প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়াতে সোশ্যাল মিডিয়া তোমাকে লেখক করে দিল। সাহিত্যর চেয়েও বেশি হচ্ছে জনপ্রিয়তাটা এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে। এতগুলো ঘটনা দেখার পর ভূতের অস্তিত্ব সম্পর্কে আপনার মূল্যায়ন কি, শেষ মূল্যায়ন? ইয়েস, দেয়ার ইজ সামথিং। আজ থেকে ২০-২৫ বছর বাদে যাদবপুর ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ক্যাম্পাসের মধ্যে আপনাকে ঘিরে কি ধরনের আলোচনা হলে আপনার মনে হবে যে না, আমার জীবনটা সার্থক? তারা কি আমাকে দিয়ে আলোচনা করবে? নমস্কার। আজকে আড্ডাজীবীতে আমার অনুষ্ঠানে এমন একজন মানুষ এসেছেন যে যার সঙ্গে কথা বলতে গেলে আমি খুব বিড়ম্বনায় পড়ে যাই। কারণ তিনি আমাদের সবার ভীষণ ভালোবাসার এবং শ্রদ্ধেয় শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যাকে শুধু লেখক নয়, অ্যাকচুয়ালি বাংলায় কোনো মহালেখক বলে কোনো শব্দ আছে কিনা আমি জানি না, কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় এমন একজন মানুষ হু হ্যাজ ট্রান্সসেন্ডেড ব্যারিয়ার্স, ডিকেডস, বিভিন্ন সময়ের বিভিন্ন জনগোষ্ঠী এসেছে গেছে, কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় তিনি একই জায়গায় আছেন। এবং আমার বাড়িতে এখন এসে তিনি নবদ্বীপর একজন মানুষ, তিনি সদ্য সিঁড়ি ভেঙে ওপরে উঠেছেন। শীর্ষেন্দুদা, আমি আপনাকে কি বলবো, আপনার ইউথফুল স্পিরিটকে স্যালুট জানাই। শীর্ষেন্দুদা, রিও শহরটায় নেমে, ব্রাজিলের রিও শহরে নেমে দুটো রাস্তা আছে। একটা রাস্তা চলে যায় মারাকানা স্টেডিয়ামের দিকে, বিশ্ববিখ্যাত মারাকানা। আরেকটা রাস্তা চলে যায় কোপাকাবানা বিচের দিকে, ওটাও বিশ্ববিখ্যাত। এবং ট্যুরিস্ট দ্বন্দ্বে পড়ে যায় সে কোথায় যাবে, মারাকানা যাবে নাকি সে কোপাকাবানা যাবে। তো আমার কোথাও মনে হয় যে বাঙালি আধুনিক লেখকের জীবনেও দুটো সরণি আছে। একটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সরণি, একটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সরণি। একটা হচ্ছে খাও পিও জিও, আনন্দ করো ফুর্তি করো, একটাই জীবন। আরেকটা হচ্ছে প্রখর ডিসিপ্লিনের জীবন, মারাকানার জীবন। এই জীবনে আপনি যে এই জীবনের কি এখন আজকে এই বয়সে এসে এই জীবনটা, কঠিন জীবনটা যে আশ্রয় করেছিলেন, তার জন্য কি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ধন্যবাদ দেন? হ্যাঁ, সেই সিদ্ধান্ত তো নিজেরই। একটা সময় যখন আমি যুবক ছিলাম, এই ধরো ২০-২১ বছর বয়স, তখন আমাদের বন্ধু মহলে আমি দেখতাম সুনীল আছে, শক্তি আছে, আর অনেকেই আছে। তো তাদের সঙ্গে আমার এমনিতে জীবন যাত্রায় কোনো পার্থক্য ছিল না, একই রকম জীবনযাত্রা ছিল। তারপরে ধরো ২৮-২৯ বছর বয়সে আমার জীবনটা কোনো কারণে পাল্টে যায়। সেখানে ঠাকুরের অবদানের কথা তো বলতেই হবে। এই যে পাল্টে গেল, এই পাল্টে যাওয়া জীবনে আমাকে অনেক কিছু ছাড়তে হয়েছে। যেরকম আমি আমিষ খাই না, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, সেই রসুন। ২৮-২৯ বছর বয়স থেকে? ২৯ বছর বয়সে এটা আমি সিদ্ধান্ত নিলাম যে একটু সময় লেগেছিল। ২৯ বছর বয়সে ঠিক বলবো না, হয়তো ৩১-৩২ বছর বয়স পর্যন্ত আমি একটু ওই রকমই জীবনে আসক্ত ছিলাম। তারপরে আমি জীবনটা পাল্টে ফেলি। কারণ আমার মনে হলো যে এই জীবন সম্পর্কে আমি তো কিছু জানি না। এই জীবন কি করে যাপন করতে হয় আমি জানি না। কালকে কি ঘটবে, পরশু কি ঘটবে আমার জানা নেই।
আমি আমার ইচ্ছে মতো বেঁচে আছি, কিন্তু সেটা কি সিদ্ধান্ত হিসেবে ঠিক না বেঠিক? তখন আমার মনে হলো যে না, এরকম ইচ্ছে মতো জীবন যাপন করাটা অর্থহীন। এতে আমি কোথাও পৌঁছচ্ছি না। আমার মনে তো একটা বিষাদ রোগ ছিলই, সেটাই বারবার আমি আক্রান্ত হয়েছি। তাই বিষাদটা থেকে কেন ছিল? স্বাভাবিক বিষাদ। যাকে ডিপ্রেশন বলো, এটা অনেকটা তাই। ডিপ্রেশনের ছোট ভাই। হ্যাঁ, কিন্তু এটা ঠিক ডিপ্রেশন বললে ভুল হবে। এটা আহ, অবসাদ। খানিকটা যেন বলুন বিষাদ রোগ, ডিপ মেলাঙ্কোলিয়া, আচ্ছা। অস্তিত্ব বিষয়ে প্রশ্ন। হুম। এই যে বিশ্বে আমরা বসবাস করছি, চারদিকে অজানা একটা মহাজগৎ, অর্থহীন মনে হয়। খুব ছেলেবেলায় আমি এই বিষাদ রোগে আক্রান্ত হই। তারপর থেকে বারবার হয়েছে, বিষাদ আমাকে বারবার আক্রমণ করেছে। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমার জীবন পাল্টাতে হবে, সেই জন্যই আমার ঠাকুরের কাছে যাওয়া। তো সেই সিদ্ধান্ত মতোই আমি আমার জীবনকে খানিকটা পাল্টে ফেলি, সংযমে আবদ্ধ করি। ডিসিপ্লিন কথাটার অর্থ হচ্ছে ডিসাইপল থেকে এসছে। ইউ হ্যাভ টু বি এ ডিসাইপল টু ফলো ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা এমনিতে তো আসে না, একটা অনুশাসন বাদ যদি তোমার জীবনে না থাকে, তাহলে এই জীবন লইয়া কি করিব, সে আদিম প্রশ্ন। এই জীবন লইয়া কি করিব এটা আমরা তো জানি না। আমরা ইচ্ছে মতো জীবন যাপন করি। কিন্তু আমার মনে হয় যে একটা লক্ষ্য থাকলে, একটা কোনো একটা আহ, আহ, অন্তিমে পৌঁছতে হলে একটা আহ, গ্রহণ বর্জনের নীতি আছে। একটা এইটা গ্রহণ টার্মিনাল করব। স্টেশন জানলে আমি একটা রোড ম্যাপ করতে পারি, হ্যাঁ তার হ্যাঁ, নকশা কিছু করতে গ্রহণ পারি। করব, কিছু বর্জন করব। জীবনের পক্ষে যা জীবনীয় তা গ্রহণ করব, আর জীবনের পক্ষে যা জীবনীয় নয় তাকে আমি বর্জন করব। এরকম একটা সিদ্ধান্ত আসার পর আমার জীবনটা একটু পাল্টে গেল। সেটা ব্যক্তিগত জীবন। কিন্তু আমার যে সামাজিক জীবন, যেটা বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা বা ঘুরে বেড়ানো বা মানুষের সঙ্গে সম্পর্ক রচনা করা, সেগুলো যেমন ছিল তেমনই রইল বা আরো বেড়ে গেল সেটা। ধরো এই কাজে আমি গ্রামে গ্রামে ঘুরেছি, পশ্চিমবঙ্গে নানান জায়গায় গেছি ঠাকুরের কাজে। এবং এই যে ঘুরে ঘুরে বেরিয়েছি, এটা একজন ট্যুরিস্টের মতো নয়। আমি ঘুরে বেড়াচ্ছি, লোকজন দেখছি, এরকম নয়। আমি যাদের কাছে গেছি তারা আমার আপন হয়েছে, মানে আমার খুব কাছের মানুষ তারা। তো এইভাবে আমি তাদের সঙ্গে মেলামেশা করেছি যাতে তাদের সঙ্গে জীবনের সঙ্গে একটা যোগসূত্র রচিত হয়। এইটুকু বলতে পারি যে আমি আমার মতো চেষ্টা করেছি। তারপর তা থেকে যা হয়েছে হয়েছে, লেখালেখি, ভাবনা চিন্তা, যাই বলো, এই সব কিছুই নিয়ন্ত্রিত হয়েছে সেই সব মানুষ যারা খুব সাধারণ মানুষ, যারা খুব একেবারে নিচুতলা বলতে পারো সমাজের, খুব সাধারণ মানুষ। এখনো আমি এখনো তো শারীরিকভাবে তেমন পেরে উঠি না, কিন্তু এখনো রাস্তার লোকজনের সঙ্গে আমার আলাপ পরিচয় হয় এবং তার সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে যায়। ধরো একজন ঝুপড়ির চায়ের দোকান, ছোট্ট দোকান, সেখানে গিয়ে তার সঙ্গে হয়তো আলাপ হয়ে গেল। সে আমাকে তো চেনে, লেখক বলে চেনে। সে লেখা পড়েনি, কিন্তু সে জানে যে এই লোকটা লেখে। বা যেরকম যে লোকটা ওই কি বলে গাড়ি রেখে সেই নেয়, ট্যাক্স নেয়, সেরকম একটা লোক, তার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব। তার ঘরের খবর টবর সব নিয়ে আমি কি করে না করে, তার সুখ দুঃখের একটু সঙ্গী হই। এরকম ভাবে আমি জীবন যাপন করি, এখনো করার চেষ্টা করি। আপনি এখনো বাজার করেন? এখন আর বাজার করতে পারি না, কারণ এখন ভারী টানতে একটু অসুবিধা হয়। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত, কয়েক বছর আগে পর্যন্ত আমি
বাজারহাট কিন্তু আপনি করেছি। ইভিনিং ওয়াক তো একাই করেন। ইভিনিং ওয়াকটা একাই করি, হুম। একা করি। সেটা একটু ভয় করে না? ভয় কিসের? ভয় করে না। কিন্তু আমার ছেলে-মেয়ে চিন্তা করে যে আমি বুড়ো বয়সে পড়ে যাবো কিনা বা কিছু হবে কিনা, সেরকম কিছু হয় না। হুম। এই মোটামুটি ঠিকঠাকই হেঁটে চলে আসি। অনেকটাই হাঁটি। বড় রাস্তা, ছোট রাস্তা সব হুম। জায়গাতেই হাঁটি। এই যে আপনি ৯০ বছরে পড়লেন শীর্ষেন্দুদা, আপনি কি নিজে এই প্রশ্নের উত্তর পেয়েছেন যে এই জীবন লইয়া কি করিতে হয়? দেখো, এই প্রশ্নের উত্তর তো পাওয়া খুব কঠিন। আমাদের জীবনে দুটি বন্ধ দরজা, একটি জন্ম এবং একটি মৃত্যু। ওর ওপারে কি ছিল জানি না, আর সামনে মৃত্যুর পর কি হবে তাও জানি না। এই যে না জানা, এটা একটা বেদনার কারণ মানুষের। মানুষ এই ব্যস্ত জীবনটাকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু সে তার আগেরটাও জানে না, পরেরটাও জানে না। এই বন্ধ দরজা খুলবার জন্যই তো মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। হুম, ধরো এতকাল ধরে মানুষ জন্মাচ্ছে এবং মারা যাচ্ছে, হুম। তবু জন্মের আগে সে কি ছিল, মৃত্যুর পরে সে কি হবে, এটা এখনো তার অধিগত নয়। আপনি নিজে পরজন্মে বিশ্বাস করেন? পরজন্মে বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাসটা আহ, কোনো সাক্ষ্য প্রমাণ তো নেই। হুম, বিশ্বাস একটা আছে, কিন্তু আমি তো প্রত্যক্ষ করিনি। হুম, পরজীবনটা কিরকম হবে সে তো প্রত্যক্ষ করা নেই। হুম, তবে মনে হয় পরজন্ম আছে বা থাকতে পারে, এরকম একটা হাইপোথেসিস আমার ভেতরে আছে। কিন্তু আমি বলতে পারবো না যে আমি জানি পরজন্ম আছে, এটা বলতে পারবো না। আপনি কি অন্বেষণ করেন মৃত্যুর পর কি আছে? আমি অন্বেষণ করি, করি মানে ভাবনা চিন্তা দিয়ে আমার চিন্তা যতদূর যায় ততদূর আমি নাগাল পাওয়ার চেষ্টা করি, কিন্তু সে যে পেয়ে উঠি তা নয়। ধরো সারাদিনে তো আমি নানান খণ্ডে বিভক্ত হয়ে যাই, হুম, নানান ভূমিকায় আমাকে বিভক্ত থাকতে হয়। হ্যাঁ, আমাকে নানা ভূমিকায় কাজ করতে হয়। যেরকম বাবার ভূমিকা, স্বামীর ভূমিকা, হুম, বা এরকম নানান হুম, ধরনের ভূমিকা। সম্পাদকের কাছে আমি একজন লেখক, হুম, আহ, বা পাঠকের কাছে আমি একরকম, দোকানদারের কাছে আমি একরকম। হুম, আর তা এই যে নানান ভূমিকা সারা জীবনে আমি খণ্ড বিখণ্ড হয়ে যে সারাদিনে, রাত্রিবেলা যখন গভীর হয়, হুম, এই জন্য গভীর রাতটা আমি খুব ভালোবাসি। আচ্ছা। গভীর রাত যখন সব ঘুমিয়ে পড়ে, যখন আমাকে ডাকার আর কেউ নেই, আমাকে আর ডিস্টার্ব করার কেউ নেই, তখন বসে বসে আমি একটা গভীর চিন্তায় মগ্ন হই যে আমার সঙ্গে এই মহাবিশ্বের সম্পর্ক কি, হুম, আমি জন্মালাম কেন, জন্মে কি হলো, এই জন্মের অর্থ কি, হুম, এই যে এই জীবন লইয়া কি করব, এই সমস্ত নিয়ে ভাবি আর রচনা করার চেষ্টা করি যে আমার সঙ্গে এই মহাবিশ্বের সম্পর্কটা কোথায়। হুম, এইরকম নানান সব বিষয় নিয়ে আমি চিন্তা করি। মহৎ চিন্তা এটা বলবো না, আমি একটা আর্ত মানুষ। আমি চিন্তার দ্বারা আক্রান্ত হই বলেই আমি একটা ওয়ে আউট খুঁজি, যে আমি আমার চিন্তার দ্বারাই আক্রান্ত, আমার চিন্তাগুলোই আমাকে আক্রমণ করে। যে ইনফিনিটি কি, হুম। এটা একটা মহা বিপজ্জনক চিন্তা। এই চিন্তা করতে গেলে মানুষ পাগল হয়ে যায়। তো এইসব চিন্তা করতে গিয়ে আবার একটা বাধকতা আসে। এই নানান রকমভাবে মনের সঙ্গে নিজের একটা খেলা, একটা দ্বন্দ্ব, বা একটা কি বলবো, একটা দীর্ঘদিনের ক্রমাগত লড়াই, সংঘাত হ্যাঁ, একটা। একটা সংঘাত চলছেই। হুম। এটা হয়তো আমার সারা জীবনই চলবে। এটা কি অনেক বছর ধরে শুরু হয়েছে না শেষ কিছু বছর শুরু হয়েছে? না, এটা আমার অনেক বছর ধরেই শুরু হয়েছে। যৌবন কাল থেকেই শুরু হয়েছে। আবার তো আমার ছেলেবেলা থেকেই শুরু। ছেলেবেলায় তো বুঝতাম না অত, অত হুম, পরিপক্ক হুম, মস্তিষ্ক ছিল না। তো একটু বয়স হওয়ার পর যখন একটু হুম, ভাবনা চিন্তা পরিপক্ক হলো, একটু নিজেকে হুম, বুঝতে শিখলাম, তখন থেকে এই হুম। সংঘাতটা আমার ভেতরে ভেতরে লড়াই চলছে। আত্মা সিম কার্ডের মতো একটা ব্যাপার যে একটা থেকে বেরিয়ে আরেকটা আধারে সিম কার্ডের মতো একটা ইয়েতে ঢুকে যায়। খুব ভালো বলেছো। আত্মার সিম কার্ড, এই উপমাটা আমার খুব ভালো লাগলো। খুবই সুন্দর একটি উপমা। আপনার হতে পারে। মৃত্যু চিন্তা হয়? হ্যাঁ, মৃত্যু চিন্তা হয়। মৃত্যু ভীত নই, হুম, কিন্তু চিন্তা এটা হয় যে ওই সময়টা কিরকম হবে। হুম, ওই সময়টায় যখন
আই এম ডিপার্টিং ফ্রম মাই বডি, তখন কি হবে? আমি কি একটা দাহ্য বস্তুতে পরিণত হব? খানিকটা কার্বন পড়ে থাকবে, খানিকটা অক্সিজেন উড়ে যাবে, এইভাবে শেষ, আর কিছু নেই? নাকি কিছু আছে, নাকি কিছু থাকবে, আবার অবশিষ্ট কিছু থাকবে কিনা? সব চিন্তা তো হয়ই, সকলেরই হয়, আমার একটু হয়তো বেশি হয়, এটা হয়। তবে এটাও ঠিক, এই চিন্তাগুলোকে যদি তুমি খুব বেশি প্রশ্রয় দাও, তাহলে তোমার জীবনে ডিপ্রেশন অবশ্যম্ভাবী, মানসিক অবসাদ আসবে। কাজে চিন্তাগুলোকে বেশি প্রশ্রয় দিতে নেই। আর দ্বিতীয় কথা, এই চিন্তাগুলোকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তবে এই চিন্তাগুলো থেকে নিজের দূরত্ব বজায় রাখাটা আমার মনে হয় সেফ, নিরাপদ। এই যে আশেপাশে এত পরিচিত মানুষরা চলে গেলেন, আপনার বন্ধু, আপনার কলিগ, এই চলে যাওয়া দেখলে কি মনে হয়? চলে যাওয়াটা তো খুব বেদনাদায়ক। মনে করো সুনীল, শক্তি, সিরাজ, অতীন, দীপেন্দু, শ্যামল, সন্দীপন, এই যে বিশাল গোষ্ঠী আমাদের, একটা ওই সময়টা আমরা তো সব সমবয়সী, মতিনন্দী, কবি, আমরা যখন একসাথে গল্প করতাম, আমাদের মধ্যে আমাদের যুগটাকে আমি বলি ভালোবাসার যুগ। একটা কারণ হচ্ছে এই যে নামগুলো বললাম, এদের মধ্যে আমাদের ঈর্ষা কাতর কেউ ছিলাম না। অল্প বিস্তর হয়তো কারোর ভিতরে কিছু থাকতে পারে, কিন্তু এমনিতে আমাদের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক ছিল। এই ভালোবাসার সম্পর্কটাই আমাদের মধ্যে একটা আশ্চর্য বন্ধুত্ব রচনা করেছিল। যেরকম ধরো কারো একটা লেখা পড়লাম, শক্তি তো একটা অসাধারণ ব্যক্তিত্ব, যেমন কবিতা লিখত তেমনি অসাধারণ গদ্য লিখত। আর মদ খাওয়া টাওয়া ছিল, সেগুলো আলাদা কথা, কিন্তু প্রতিভা হিসেবে শক্তিকে তো তুলনা করা যায় না, তো ভালো। শক্তি তো অল্প বয়সে চলে গেল, 61 বছর বা 62 বছর বয়সে। তো এত অবাক লেগেছিল, এত ফাঁকা লেগেছিল। ওর সঙ্গে আমার তুই তোকারি সম্পর্ক ছিল, ভীষণ বন্ধুত্ব ছিল, বকাঝকা করেছি, কত রাগ করেছি, আবার গলাও জড়িয়ে ধরেছি। সুনীল এমন একটা ব্যক্তিত্ববান মানুষ, এমন একজন সহৃদয় মানুষ, খোলামেলা মনের মানুষ, খুব কম দেখা যায়। বুদ্ধদেব গুহ হয়তো আশ্চর্য একটা মানুষ, যেমন সুপুরুষ, তেমনি কোয়ালিফাইড, তেমনি গানের গলা, তেমনি ভালো লেখক, সব দিক দিয়ে একটা অসাধারণ মানুষ। সিরাজ, অতীন, এরা হয়তো সমাজের বিভিন্ন স্তরের, মানে আমি বলছি ফিনান্সিয়ালি সকলে তো সমান ছিল না। মতিনন্দী খেলার জগতের, তো তোমাদেরও প্রায় অভিভাবকের মতো ছিল। তো এই সমস্ত মানুষ যখন একে একে চলে গেল, তখন চারদিকটা বড় ফাঁকা লাগে। কোথায় গেল এরা? এই মাঝে মাঝেই এই বন্ধুত্বের কথা ভাবি। এদের কারোর সঙ্গে কথা হয় আপনার? এখন আর কি করে কথা হবে? না, মানে মনে মনে কি কথা হয়? মনে মনে কথা হয় বলতে স্মৃতিতে আসে এবং অনেক পুরনো কথা মনে পড়ে। এটা তো মানুষের একটা স্বাভাবিক প্রবণতা, স্মৃতি কাতরতা, সেটা তো থাকবেই। এবং সেই স্মৃতিতে যারা প্রয়াত হয়েছেন তারা ঘুরে ঘুরে আসবে। আমার মা বাবা যেরকম বারবার, মা বিশেষ করে, মার সঙ্গে আমার ভীষণ একটা তো সম্পর্ক ছিল। আমি বলা যায় মাদার্স বয়, তার মাকে খুব মনে পড়ে, বা বন্ধু বান্ধবদের মনে পড়ে। আবার অচেনা, আমরা প্রায় অচেনা, হয়তো ভিড়ের মধ্যে দেখা একটা মুখ বা এরকম অদ্ভুত অদ্ভুত স্মৃতিও মনে পড়ে। সেটা একটা অদ্ভুত ব্যাপার, এটা মানুষ একটা মনের খেলা, যে যার কথা আমার মনে পড়ার কথা নয়, তার কথা হঠাৎ হয়তো কোনো সময়
মনে পড়ে গেল। আশ্চর্য ভাবে এই লোকটাকে তো আমি ভুলেই গেছি, তাকে একে মনে পড়লো কেন? বা তার একটা ছোট্ট কথা কবে শুনেছিলাম, সেটা তো কোনো ইম্পর্টেন্ট কথাও নয়, কিন্তু সেই বাক্যটা মনে পড়ে গেল, এই লোকটা এই কথাটা বলেছিল। তো এরকম অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে। আপনাকে যদি বলা হয় শীর্ষেন্দুদা যে মৃত্যুর পর কোন ৫ জনের সঙ্গে প্রথম দেখা করবেন? ৫ জনের মধ্যে প্রথম হচ্ছে আমার মা, দ্বিতীয় আমার স্ত্রী, এবং তারপরে বন্ধু বান্ধব, যেরকম কমল কুমার মজুমদার, সুনীল, শক্তি, সিরাজ, অতীন, মতি, সন্দীপন, এদের সাথে গিয়ে দেখা হয়, খুব ভালো। কিংবা আমার ধরো কোনো হয়তো খুব বেশি দিনের সম্পর্ক নয়, এরকম কারোর সঙ্গে দেখা হলো, খারাপ লাগবে না। দিব্যেন্দুর কথা বলতে ভুলে গেলাম। দিব্যেন্দু দিব্যেন্দু পালিত। আমার খুব কাছের বন্ধু ছিল। দিব্যেন্দুর সঙ্গে দেখা হলে খুব ভালো লাগবে, এরকম মনে হয়। কোথাও আজকে মনে হয় যে এই শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি, সেই সময় মধ্যরাতে কলকাতা শাসন করে ৪ যুবক, এগুলো শুনতে খুব রোম্যান্টিক ছিল বা একটা হিরোইজম ছিল, কিন্তু জীবনের হালখাতা যখন গোনা হয় তখন সেগুলো টি-20 ম্যাচের মতো, টেস্ট ক্রিকেট নয়। এই মানসিকতাটা এরম মনে হয়? কলকাতা শাসন করা টরার এগুলো তো মানে কবিতার কথা, এগুলো তো রিয়ালিটি নয়। ধরো শক্তি সম্পর্কে আমার ভয় ছিল, যে ওইরকম অপ্রস্তুত অবস্থায় যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কিছু, সাবধান করতাম। কিন্তু ও তো সেসব মানতো না। তারপরে সুনীলকে যেরকম মাঝে মাঝে বলেছি, যেরকম সুনীল তো একটু কি বলবো, আমাদের থেকে একটু এলিভেটেড জীবনে চলে গিয়েছিল। ওর তো যৌবনকাল থেকে ওর গাড়ি ছিল, ফ্ল্যাটে থাকতো, মানে মাটির সঙ্গে সম্পর্কটা একটু কমে গিয়েছিল। তো একদিন ওর গাড়ি খারাপ, অফিসে এসছে, কি করে ফিরবে তা নিয়ে খুব চিন্তিত। তা আমি তো মিনি বাসে ফিরতাম, আমি বললাম যে সুনীল আজকে চলুন না, আমি আর আপনি মিনি বাসে যাই। সুনীল খুব চিন্তিত হয়ে পড়ল, চিন্তিত হয়ে পড়লে মিনি বাসে যাবো, আর চলুন না যাই একদিন। তা সুনীলের মুখটা শুকিয়ে গেল, দেখলাম একটা মিনি বাসে ওঠার ব্যাপারটাতেও খুব ভয় পাচ্ছে, শঙ্কিত হচ্ছে। তারপরে যাই হোক অন্য ব্যবস্থা হলো, গাড়ি করে গেল, অফিস থেকে গাড়ি দেওয়া হয়েছিল, সেটা আমি বন্দোবস্ত করে দিয়েছিলাম, মনে আছে। তো এইরকম আমাদের জীবনযাপনে একটু উচ্চাবচ নানা রকম অবস্থান ছিল আর কি। তো যাই হোক, সেটা কি সাহিত্যের ক্ষতি করেছিল বলে মনে হয়, লেখালেখি? দেখো সেটা বলা কঠিন, কেননা রবীন্দ্রনাথের তো একটা এমন জীবন ছিল, এলিভেটেড লাইফ। তো উনি তার জন্য দুঃখও করেছেন, যে বেড়া হয়ে আছে মোর, বাধা হয়ে আছে মোর বেড়াগুড়ি জীবন যাত্রার, চাষি মাঠে চড়াইছে হাল, এসব বলে তিনি বলছেন যে আমার এদের কাছে যাওয়া হয়নি। কিন্তু তিনি ছোট গল্পগুলো লিখেছিলেন তার জীবনে। সেই ছোট গল্পগুলো লিখেছেন যখন তিনি ওই পূর্ববঙ্গে ওই বজরায় বাস করতেন, বোটে বাস করতেন, আর তখন ওই ওই জীবনটাকে তিনি, গ্রামের জীবনগুলোকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন, সেই জন্য ওই ছোট গল্পগুলো লিখতে পেরেছিলেন। আর তার আমলে তিনি ছিলেন বিশ্বের সেরা ছোট গল্পকার। ওই গল্প, ছোট গল্পের জন্য আমি তাকে আরেকবার নোবেল প্রাইজ দিতে পারলে দিতাম। অসাধারণ ছোট গল্প। এই আজকে শীর্ষেন্দু 70s বলা হয় কলকাতা ফুটবলের স্বর্ণযুগ। 70s, আপনি তো খেলার অনেক খবর রাখেন, তেমনি 70s কোথাও মনে হয় বাংলা সাহিত্যিকদেরও স্বর্ণযুগ। মানে তার আগেও হয়তো মানিক, তারাশঙ্কর সবাই থেকেছেন, বাট ওই সময় রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকে বলতো ওই যে বুদ্ধদেব গো যাচ্ছে, ওই দেখ শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ বসু, একটা উত্তম কুমারের মতো ফ্যান ফলোয়িং ছিল। সেটা আজকের দিনে কমপ্লিটলি শুকিয়ে গেছে। মানে নিশ্চয়ই বিচ্ছিন্নভাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এখনো লোকে বলে, কিন্তু সাহিত্যিকদের যে বাজারটা, সেটা প্রায় বাঙালি ফুটবলারদের বাজারের মতো অদৃশ্য হয়ে গেছে বাঙালি সাহিত্যিকদের। এটা কেন হলো? এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, এখন তোমার প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়াতে এখন একটা হয়ে যাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি নানা করা আছে। এখন দেখছি মানুষ যে ধরো
নামকরা পত্রিকায় এসে লেখা ছাপতে পারছে না, বা লেখা ছাপা হচ্ছে না, মনোনীত হচ্ছে না, বা সে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, তখন সে সোশ্যাল মিডিয়ার আশ্রয়ে যাচ্ছে এবং সেখানে সে মোটামুটি একটা গৃহীত হয়ে যাচ্ছে। তুমি যাই দেখো না কেন, তার সপক্ষে বা বিপক্ষে, সপক্ষে বেশি মন্তব্য প্রশংসিত হও, তাহলে তুমি ওখানে একটা লেখক হয়ে গেলে, সোশ্যাল মিডিয়া তোমাকে লেখক করে দিল। তারপরে এখন দেখো নানা রকম ভাবে মানুষকে আকর্ষণ করার চেষ্টা হচ্ছে। সাহিত্যর চেয়েও বেশি হচ্ছে জনপ্রিয়তাটা এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে। ভাষা নিয়ে চর্চা বা ধ্যান নেই, সাধনা নেই। সেই অর্থে দিনের পর দিন বুকে বালিশ দিয়ে শুয়ে লেখার চেষ্টা নেই। আমি চটজলদি কিছু এমন লিখবো যাতে লোকে পট করে অ্যাট্রাক্টেড হবে, এরকম একটা মনোভাব এখন একটু বেশি মাথা চাড়া দিয়েছে। হাউ টু অ্যাট্রাক্ট পিপল, যে আমার লেখাটাকে তুমি পড়ো এবং ভালো বলো, এটা আমি চাইছি। এই যে চটজলদি প্রশংসা, এটা মানুষের যেটা গভীর সাধনা সেটাকে খানিকটা দূরে ছেড়ে দিচ্ছে। এটা হওয়া উচিত যে তুমি ভাষা নিয়ে আরো ভাবো, চেষ্টা করো, এক্সপ্রেশন নিয়ে ভাবো। কেননা লেখার শৈলীটা এমন একটা জিনিস যে সেই তুমি যখন লিখতে শুরু করলে কিছু, তখন সেই আদিমকালের বাল্মীকি থেকে শুরু করে শেক্সপিয়ার থেকে শুরু করে সবাই তোমার প্রতিদ্বন্দ্বী। এদের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমাকে এমন কিছু লিখতে হবে যে লোকে তাদের লেখা সরিয়ে দিয়ে তোমার লেখাটা পড়বে। এটা করতে গেলে তোমাকে তোমার ভাষা বদলাতে হবে, তোমার শৈলী বদলাতে হবে, তোমার দেখার চোখ পাল্টাতে হবে, তোমাকে নানানভাবে উপস্থাপনাটাকে বারবার বদলাতে হবে, বারবার এটাকে উলটপালট করতে হবে। এটা একটা সাধনার ব্যাপার। এই সাধনাটা না করলে লেখা হবে, কিন্তু লেখাটা স্থায়ী হয়তো হবে না, হয়তো বহুদূর মানুষকে প্রভাবিত করতে পারবে না, গভীরভাবে প্রভাবিত করতে পারবে না, কিন্তু চটজলদি কিছু হয়তো প্রশংসা পাওয়া যাবে। কারণ প্রথম কথাই হচ্ছে যে তোমার কাছে এমন কিছু মানুষ চায় যা নতুন। পৃথিবীর সব গল্প লেখা হয়ে গেছে, নতুন কোনো গল্প নেই। তুমি সেই একই গল্প বলবে, সেই রোমিও জুলিয়েটের গল্পই তুমি বলবে, সেই রাম সীতার গল্পই বলবে, সেই তুমি মহাভারতের নানান কাহিনী তুমি উপস্থাপনা করবে, বা শেক্সপিয়ারই আবার নতুন করে লিখবে। ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। হ্যাঁ, কিন্তু নতুন করে লিখতে গেলে তোমার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেলে ওইটা আর একরকম থাকবে না, ওটা অন্যরকম হয়ে যাবে। নতুন কিছু মানুষ পুরনো গল্পই শুনতে চায়, কিন্তু তার একটা নতুন ব্যাখ্যা চায়। আমার সাগরময় ঘোষ একটা অদ্ভুত কথা বলেছিলেন 1992 সালে। তখন থেকেই বাঙালি সাহিত্যিক উঠছে না বলে একটা আর্তনাদ শুরু হয়ে গেছিল। উনি বলেছিলেন শেষ হচ্ছে আবুল বাশার, লাস্ট হচ্ছে সমরেশ মজুমদার। উনি কারণ হিসেবে বলেছিলেন যে আগেকার দিনে বাচ্চারা ঠাকুমা ঠাকুরদার কাছে এই ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, সব বিভিন্ন গল্প টল্প ওই বয়সে শুনতে শুনতে তাদের একটা মনোজগতে একটা কল্পনার দিগন্ত তৈরি হয়ে যেত, যেটা সাহিত্যের জন্য খুব জরুরি। তারপরে যারা যখন বড় হতো সেটা তাদের সঙ্গে থাকতো। এখন ওগুলো শোনার চল উঠে গেছে, তাই ছোটবেলা থেকেই ওই পাঠশালাটা আর নেই। আপনি কি এটা এগ্রি করেন? হ্যাঁ, এটা এগ্রি করি। কারণ প্রথম কথা দেখো, এখনো বাচ্চাদের কাছে ব্যঙ্গ বা ব্যঙ্গমী রূপকথার গল্প বলে তো খুব লাভ নেই, কারণ তারা বুঝে গেছে যে এগুলো অলিক। রূপকথার গল্প এখন আস্তে আস্তে মানুষের কাছে স্টেড হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীতে নতুন কোনো আবিষ্কার করার মতো কোনো দেশ নেই। সবকিছুই হাতের মুঠোয়। হ্যাঁ, সমস্ত পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসছে, অজানা দেশ নেই। তুমি পক্ষীরাজ ঘোড়ায় চলে যাচ্ছ, নতুন দেশে চলে গেলে, নতুন দেশ বলে তো কিছু নেই, এখন সব পুরনো দেশ। আপনাদের ওই ব্যাচটা, মানে সোনার ব্যাচ যেটা, সেটা যদি আজকে এই যুগে, এই আইটি এবং এই মোবাইলের যুগে এসে পড়তো, তারা কিভাবে কমব্যাট করতো বলে মনে হয়? কোনটা কথা বলছো? এই যে এখনকার সময়ে আপনাদের 70 দশকের ওই স্টাডেড সাহিত্যিকদের টিম যদি এই সময়ে থাকতেন, তারা কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতেন?
দেখো, আমি যতদূর জানি আমার আমলের, আমার সমসাময়িক যে সমস্ত লেখকরা ছিলেন তারা কেউ টেক স্যাভি ছিলেন না। তারা ছিলেন না এই কারণে যে আমি দেখেছি সুনীল স্মার্টফোন ব্যবহার করতে পারে না, শক্তির আমার তো স্মার্টফোন ছিলই না। মণিশঙ্কর মুখোপাধ্যায় না পারতেন। না, তিনিও পারতেন না, তিনিও এগুলো নিয়ে ঘাটাঘাটি করেনি। একমাত্র এদের মধ্যে আমি এক্সেপশন, যে আমি খানিকটা টেক স্যাভি, কেন কারণ আমি এখনো আমি কি বলে ট্যাবে লিখি বা মোবাইলে কাজকর্ম করতে আপনি পারি। মেল করেন? হ্যাঁ হ্যাঁ, সবই সেসব করতে পারি, এবং পেমেন্ট করা সবই তো আমার করতে হয়। আমি লিখিও ট্যাবে, পাঠাইও ট্যাব থেকে চলে যায় লেখা, অনেক সুবিধা হয়ে গেছে। এই সুবিধে আমার মানে বন্ধুরা কেউ ব্যবহার করতে আগ্রহী ছিলেন না, এবং সুনীলের কাছে একটা মোবাইল ফোন ছিল, কিন্তু মেসেজও পড়তে পারতো না। তাই? মেসেজে পড়তে পারতো না, মেসেজ করতেও পারতো না, শুধু ফোন রিসিভ করতো বা ফোন করতে পারতো। তো যাই হোক, এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যে সুযোগ, সেটা তারা হয়তো নিতে পারতো না, তো তাতে কিছু অসুবিধা নেই। তাদের চিন্তার মৌলিকত্বে তারা, চিন্তার ভিতরে তোমার যদি মৌলিকত্ব থাকে, বা তোমার যদি এখন অনেক বাচ্চা ছেলেরাও এখন হাতে লেখে, তারা এখনো কম্পিউটারে লিখতে পারে না বা ট্যাবে লিখতে পারে না, অভ্যেস নেই। এই পুরনো আমলের হাতের লেখায় এখনো অনেকে অভ্যাস করছে। তো আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। টেকনোলজিক্যাল চেঞ্জ তো হবেই, এবং তাতে মানসিকতারও খানিকটা পরিবর্তন হয়ে যাবে, সেটা আমি বুঝতে পারি, এটা হবে। তবে হ্যাঁ, এটা তুমি যে বলছো যে আমাদের আমলে একটা যুগ এসছিল যখন একটা মোটামুটি নতুন কিছু লেখার চেষ্টা হয়েছিল, নতুন কিছু অবদান রেখেছিলেন লেখা, সেটা এবং একটা লেখার কথা পার্টিকুলারলি আমি বলছি, যেটা কোনো সাহিত্য নয়, বুধ সন্ধ্যার একটা নাটক হয়েছিল, যেটা বুদ্ধদেব গুহ বোধহয় রাজার ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই রিহার্সেলটা দেখে আপনি আনন্দবাজারে পেজ ওয়ান একটা অ্যাঙ্কার লেখা লিখেছিলেন যে কে কি সাজছে। সেই লেখাটা নিয়েই যেরকম মাদকতা তৈরি হয়েছিল, তখনও নাটকটাই হয়নি, আপনি নাটকের রিহার্সেল দেখে এসে বুধ সন্ধ্যা থেকে লিখেছিলেন। এই যে মানে সাহিত্যিকদের ঘিরে এই যে একটা স্টারডম ছিল, সেটা এরকম হারিয়ে গেল কি করে? সেটা হারিয়ে গেল, এখন বলতে পারো যে এখন নতুন নতুন স্টাররা উঠে এসছে অবশ্য, কিছু কিছু, যেমন শরণজিৎ চক্রবর্তী আছে, প্রচিত গুপ্ত আছে, সৌরভ মুখোপাধ্যায় আছে, কৃষ্ণেন্দু আছে, তারপরে আমাদের উল্লাস মল্লিক আছে, আরো এখন তৈরি হচ্ছে একটা নতুন করে আবার। তো যাই হোক, নতুন যুগ পড়েছে, তো এখন এইটা, এদের পরীক্ষা কি বেশি কঠিন এখনকার সাহিত্যিকদের? পরীক্ষা কঠিন, তবে ন্যারেটিভ হিসেবে এরা ভালোই লেখে, খুবই ভালো লেখে। কিন্তু আমাদের আমলে যেটা একটা ছিল, একটা বিস্ফোরক কিছু, বিপ্লবের মতো, যেমন শক্তি যে কবিতা লিখলো, তা আগের কবিতার সঙ্গে একদম আলাদা হয়ে গেল। বা শুনি যে গদ্য লিখলো, বা সিরাজ, অতীন, এরাও নতুন করে কিছু লিখলো, সন্দীপন গদ্যকে একেবারে চেঞ্জ করে দিল, শঙ্খ ঘোষ। হ্যাঁ, শঙ্খ ঘোষ। তো এই সমস্ত যেগুলো হয়েছিল, এরা সবাই কি একটা গেম চেঞ্জিং এবিলিটি নিয়ে এসেছিলেন অনেকটা? হ্যাঁ, এটা মনে হয় একটা গেম চেঞ্জিং এবিলিটি তাদের মধ্যে ছিল। তো সেটা ওই সময়টার জন্য ওটা খুব একটা ভালো, কি বলবো, ফসল তোলার একটা উৎসবের মতো হয়েছিল। সেটার পরে একটু মিলিয়ে গেছে, এখন সেই উন্মাদনাটা এখন আর নেই। তবে সাহিত্য তো থেমে থাকার ব্যাপার নয়, তাকে তো চলতে হবে। এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগেও তাকে সাহিত্যের একটা সমান্তর গতিপথ থাকবেই। দেখা যাক কি হয়, আমরা আশাবাদী, একেবারে নিরাশ নই। কিন্তু আপনি আপনার এই লম্বা, মানে কি বলবো, ম্যারাথন যে কেরিয়ারে খুব সিগনিফিকেন্ট একটা ছোট ঘটনা আমি শুনেছি, যে আপনার বয়স তখন বোধহয় 5 কি 5.5, রবীন্দ্রনাথ মারা গেলেন, এবং আপনি দেখলেন যে আপনি বালক, আপনি কিছুই জানেন না, বালকও না, প্রায় শিশুই,
যে আপনার পিতৃদেব বাড়িতে ফিরে কান্নাকাটি করছেন এবং একটা কিছু ঘটছে, সেটা মনে পড়ে 1941-এর খুব স্পষ্টভাবে মনে পড়ে। আমার আমি যখন খুব ছোট ছিল, ওই 5.5 বছর বয়স, তখন আমি খুব দুষ্টু ছিলাম, ভীষণ দুষ্টু ছিলাম। তো মা তখন দুপুরবেলা আমাকে নিয়ে মাদুর পেতে মেঝেতে শুতো, শুয়ে আমাকে রবীন্দ্রনাথের কবিতা শোনাত। এটা কোথায়? কলকাতাতেই? কলকাতাতে, তখন আচ্ছা। কলকাতার মনোহরপুকুরে আমরা থাকতাম, আচ্ছা। একটা ভাড়া বাড়িতে। তারপরে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, বাবার রেলের চাকরি ছিল। এই যে মা আমাকে রবীন্দ্রনাথের কবিতা শোনাতেন, আমার কান দিয়ে ঢুকতো, এটা অদ্ভুতভাবে ম্যাজিকের মতো আমি ঘুমিয়ে পড়তাম। হুম। আর সেই সময় শোনা কবিতাগুলো আমার এখনো মনে আছে, মুখস্থ আছে, মানে আর পড়িনি কখনো, ওই মায়ের মুখে শুনেছিলাম সেটাই মুখস্থ আছে। আমার মনে হয় এটা একটা ম্যাজিক্যাল কিছু করেছিল আমার ভেতরে, কিছু একটা ভেতরে ঢুকে গিয়েছিল, যেটা থেকে আমি এখনো বেরিয়ে আসতে পারিনি। এই যে রবীন্দ্রনাথ, তারপরে হলো কি, আমার দিদি তখন, আমার 2 বছরের বড় দিদি, কর্পোরেশন স্কুলে পড়তো। হুম। একদিন দুপুরবেলা দিদি বাড়িতে চলে এসছে, আগে ছুটি হয়ে গেছে। তো মা জিজ্ঞেস করলো, কিরে তোর আগে ছুটি হয়ে গেল কেন? তখন রবীন্দ্রনাথ মারা গেছেন, সেই জন্য ছুটি। তখন তো রেডিও টেলিভিশনের ব্যাপার ছিল না, খবর তো এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তো না। এখন যেরকম একটা খবর হলেই সে সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে যায়। বলে একটা লোক বড় উন্মুখ, তার মৃত্যু সংবাদ ছড়িয়ে যাচ্ছে, এখন এমন অবস্থা হয়েছে, লোকে মুহূর্তের মধ্যে খবর পেয়ে যায়। তখন তো খবর পাওয়ার উপায় ছিল না। আর তখন বিশ্বযুদ্ধ চলছে, আকাশে প্লেন ট্রেন ওড়ে রকম। তো মা তো সেই ভীষণ মন খারাপ হয়ে গেলো, মা কাঁদতে শুরু করলো। আর সন্ধেবেলা বাবা ফিরলেন, বাবা তখন শিয়ালদা স্টেশনে চাকরি করতেন, রেলে চাকরি করতেন। ফিরে এসে বাবার কি হাউমাউ করে কান্না। আমি বুঝতে পারছি না যে বাবা মা কাঁদছেন কেন, আর রবীন্দ্রনাথ মারা যাচ্ছে কি হয়েছে, মারা যাওয়াটা কি, এটা বুঝতে পারছি না। মৃত্যু জিনিসটা সব তো অচেনা, সম্পূর্ণ জানি না কি জিনিস। তো কান্নাকাটি দেখে আমি খুব, মানে আমারও মন খারাপ হয়ে গেল। আমি একা একা দুটো ঘরের মধ্যে ঘোরাফেরা করছি, কিন্তু বুঝতে পারছি না কি হয়েছে, রবীন্দ্রনাথের কি হলো। কারণ রবীন্দ্রনাথের কবিতা শুনে তো আমি ঘুমোই দুপুরবেলা। তো এইটা আমার মনে আছে যে মা কাঁদছেন, বাবা কাঁদছেন, বাড়িতে একটা শোকের আবহ, রবীন্দ্রনাথ চলে গেছেন। তারপরে কি হয়েছে তা আমি আর জানি না। কিন্তু কথা হচ্ছে যে এটা আমার খুব মনে আছে, রবীন্দ্রনাথ মারা গেছে। আপনার মতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি কে, রবীন্দ্রনাথ না বিবেকানন্দ, যদি একজনকে বাঁচতে হয়? হ্যাঁ, দেখো, বিবেকানন্দ একটা, তার একটা পথ, আর রবীন্দ্রনাথের আরেকটা পথ। রবীন্দ্রনাথ যদিও খুব আধ্যাত্মিক মানুষ ছিলেন, তিনি সর্বদাই ব্রহ্ম পরব্রহ্ম বলে বলতেন। আমি দুজনের মধ্যে খুব একটা তফাৎ করতে পারি না। রবীন্দ্রনাথ কবিতাও সার্চ করেছেন, আর বিবেকানন্দ তার মতো করে ধ্যানের ভিতর দিয়ে অনুসন্ধান করেছেন। আমাদের অনুসন্ধান বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এই দুজনকে তুলনা করা যায় না। তুলনা করতে তো আমি পারবো না, আমার সেই মেধা তো নেই। তবে আমি দুজনকেই ভক্তি করি, এটুকু বলতে পারি। নেতাজি? হ্যাঁ, নেতাজি অবশ্যই। ওইরকম বীর বাঙালি আর কটা আছে বলো? ওইরকম সাংঘাতিক চ্যালেঞ্জ নেওয়া, যে ব্রিটিশ সরকারকে আমি আক্রমণ করবো বাইরে থেকে এসে, আমি হটিয়ে দেবো, এবং বাইরে গিয়ে বিদেশি সাহায্য নিয়ে, কম কথা নয়, সাংঘাতিক ব্যাপার। ওইরকম বুকের পাটা কজন বাঙালির আছে বলো? ইদানিং বাংলা ভাষা সম্পর্কে একটা কি বলবো, তরুণ জেনারেশনের মধ্যেই একটা অভক্তির পরিবেশ। কেউ একটা কঠিন বাংলা শব্দ লিখলে, আমরা কোনো লেখায় কিংকর্তব্য বিমূঢ় লিখলে মনে হয় যে অর্ধেকই তো বুঝতে পারবে না। এই যে একটা বাংলা ভাষার যে শোনার সময় বাংলা ভাষার যে অবস্থান, সেটা যে অনেকটা নিচে চলে গেছে, এটা কি একজন এত সফল বাঙালি লেখক হিসেবে আপনাকে কষ্ট দেয়? দেখো, বরাবরই বাংলা ভাষায়, এবং যে কোনো পৃথিবীর যে কোনো ভাষাতেই একটা শুদ্ধ ভাষা থাকে, একটা স্ল্যাং ভাষা থাকে। ইংরেজিতেও আছে, স্প্যানিশেও আছে, সব ভাষাতেই আছে। সাধারণ মানুষের
মুখের ভাষা একরকম, হুম, তুমি বাঁকুড়াতেই হয়তো 3 রকম ভাষা পাবে বা 4 রকম ভাষা পাবে। পূর্ববঙ্গে তো আছেই, জেলা ভিত্তিক ভাষা চেঞ্জ হয়ে যায়। তো এটা তো মানুষের স্বভাব যে মানুষের উচ্চারণ পাল্টে পাল্টে যায়। হুম, যেমন তখন সংস্কৃতের কথা বলা হতো, সংস্কৃত থেকে অপভ্রংশ এলো, হুম, তারপরে পালি ইত্যাদি ইত্যাদি প্রাকৃত ভাষা এসব এলো। তো এটা তো খুব স্বাভাবিক। একটা ভাষার আদান প্রদান, শব্দের আদান প্রদান চলবেই। আমাদের বাংলা ভাষাতেই কত বিদেশি শব্দ ঢুকে বসে আছে সে কবে থেকে। তো এটাকে আমি খুব যে খারাপ বলবো তা নয়। তবে এটা ঠিক যে আহ, ভাষা নিয়ে একটা দ্বন্দ্ব বাংলা ভাষার একার সংকট নয়, সব সব ভাষার সংকট। হুম, হিন্দি ভাষাতেও এখন কত বাংলা ভাষা ঢুকে গেছে। হুম, আহ, ইংরেজি ভাষার মধ্যে তুমি পাজামা পাবে, পণ্ডিত পাবে। হুম, তারপরে আমার একটা বই ইংরেজিতে অনুবাদ হয়েছিল, তাই দেখলাম অনুবাদক শ্বশুর শাশুড়িকে ইংরেজিতেও শ্বশুর শাশুড়ি রেখেছেন। আচ্ছা, তাই আমি দেখলাম এটা হয়তো ইংরেজরা পড়লে বুঝতে পারবে যে যে শ্বশুর শাশুড়ি কাকে বলে তারা জানে। হুম, তো এইরকম ভাবে একটা ভাষা ইউনিভার্সাল হওয়ার চেষ্টা করে, হুম, পুরোপুরি পেরে ওঠে না। একমাত্র ইউনিভার্সাল ভাষা এখন ইংরেজি থেকেই বলতে হবে। তো আমাদের ভাষার মধ্যে যে ভেতরে ভেতরে চেঞ্জ হচ্ছে, হুম, যে ছেলেটা রকে বসে আছে বা যে ছেলেটা বস্তিতে থাকে, হুম, সে দেখবে আহ, হিন্দি মিশেল দিয়ে সালমান খানের ডায়ালগ দিচ্ছে বা হুম, ওই রকম আর কি। হুম, সে ওই হিন্দি কিছু কিছু ওই ঢুকিয়ে দিচ্ছে বাংলা ভাষার মধ্যে। তো ওরকম ভাবে চলে আসছে বেশ কিছু হিন্দি শব্দ। হুম, আজকাল দেখা যায় অনেক হিন্দি শব্দ বাংলায় বসে যাচ্ছে। তো এটা তো হওয়ারই কথা, তাতে ভাষা বিপন্ন হয় না, হুম, ভাষা বরং সমৃদ্ধ হয়। তার কারণ তুমি যত শব্দ চয়ন করবে হুম। তত তোমার ভাষা সমৃদ্ধ হবে। তার মধ্যে স্ল্যাংও থাকবে অনেক, যার যেরকম দরকার সে সেরকম ব্যবহার করবে। আপনি অনুবাদকের কথা বলছিলেন। আহ, বাংলায় কি যথেষ্ট অনুবাদকের অভাব নেই যারা ইংরেজিতে? আজকে ঘুনপোকা, আমি জানি না ঘুনপোকা ইংরেজিতে অনুবাদ হয়েছে কিনা, ঘুনপোকা কি মানব জমিন, ঘুনপোকা তো চলচ্চিত্র হওয়ার উপযুক্ত এরকম একটা উপন্যাস। কিন্তু অনেক বাংলা থেকে যেহেতু ভালো অনুবাদকের খুব আকাল, অনেক বাংলার জিনিসগুলো সর্বভারতীয় বাজারে পৌঁছয় না। কিন্তু বাংলা ছবি আপনি ধরুন একটা সুযোগ সুবিধে থাকে, তার তলায় একটা সাবটাইটেল থাকে। বাংলা বইয়ের তো কোনো সাবটাইটেল নেই। এটা কি আপনি একজন একজন এত অগ্রগণ্য সাহিত্যিক হিসেবে আপনার মনে হয় না যে আমি যা লিখছি সেটা একটা ভৌগোলিক সীমায় আবদ্ধ আজকের দিনেও, যতক্ষণ না কেউ সেটাকে ত্রাণ করছে? দেখো একটা জিনিস তোমাকে আমি বলি, সংকটটা কোথায়। তুমি দেখবে একটা বাংলা বই তুমি অনুবাদ করছো বা একজন বাঙালি অনুবাদ করছে যে ইংরেজি শিখেছে, হুম, ইংরেজি তার মাতৃভাষা নয়। হুম, তুমি যখন তোমার মাতৃভাষায় অন্য ভাষা থেকে অনুবাদ করবে তখন সেই অনুবাদটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা। হুম, আর তুমি একটা ভাষা শিখে সেখানে অনুবাদ করছো, সেইখানে কিন্তু অনুবাদটা অত ভালো হবে না, একটু হুম, আড়ষ্ট হবে। সেজন্য আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, যেসব বাঙালি ছেলেমেয়েরা আমেরিকায় থাকে বা হুম, ইংল্যান্ডে থাকে বা অস্ট্রেলিয়া থাকে, তারা তো মাতৃভাষার মতো ইংরেজি ভাষা শেখে। হুম, তাদের যে অনুবাদে উদ্বুদ্ধ করা যায়, হুম। তারা যদি বাংলা শিখে বাংলা ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করে, তাহলে সেটা একটু আরো বেটার বেটার অনুবাদ হবে। হওয়ার হুম, সম্ভাবনা। হুম, হুম, যেরকম ইংরেজি ভাষা দেখবে বহু ভালো ভালো আহ, আমরা যেরকম রাশিয়ান নভেলগুলো সব তো ইংরেজি ভাষায় পড়ছি, কিন্তু রাশিয়ান হুম, জানি না। হুম, ডস্টয়েভস্কি, টলস্টয় থেকে শুরু হুম, করে গোগোল, চেখভ, সব আমরা হুম, বাংলা ভাষায়ও পড়েছি আবার ইংরেজিতেও পড়েছি। ইংরেজি তো লেখা নয় ওগুলো। হুম, যারা অনুবাদ করেছেন তারা রাশিয়ান থেকে নিজেদের মাতৃভাষা ইংরেজি ভাষায় অনুবাদ হুম, করেছেন। হুম, সেই অনুবাদগুলো অত ভালো হয়েছে, সেটা বাংলা ভাষায় হচ্ছে না। বাংলা ভাষায় যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে বাঙালি যারা ভালো ইংরেজি জানেন তারা হুম। অনুবাদ করছেন, সেই অনুবাদে একটু আড়ষ্টতা আমার মনে হয় থাকে। মানে আমি বলছি যে জাতীয় বাজারে, যদি বাজার বা জাতীয় সাহিত্যের বাজারে
যদি ঠিকঠাক পৌঁছয় তাহলে এখানকার যারা আইকনস তাদের সম্পর্কে হয়তো আরো বেশি অ্যাওয়ারনেস তৈরি হয়। যেমন সন্ধ্যা মুখার্জিকে একেবারে জীবনের শেষ কয়েকদিন আগে পদ্মশ্রী এমনভাবে অফার করা হয়েছিল যে তিনি সেই শোকেই খুব আহত হয়ে গেছিলেন, যেভাবে তাকে অফার করা হয়েছিল। আপনি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাংলার সবচেয়ে অগ্রগণ্য লেখক এত বছর ধরে, আপনি শীর্ষেন্দু এখনো পদ্মশ্রী আপনি এখনো সম্মানিত হননি, এগুলো দেখে খারাপ লাগে না? না, দেখো, পুরস্কার বা উপাধি বা পদবি এগুলো তো আমার চাওয়ার মধ্যে ছিল না। তার কারণ হচ্ছে আমার পুরস্কার এগুলো পাবো সেটা তো মাথাতেই ছিল না। আমার অস্তিত্বের সংকট ছিল। একটা সময় আমাকে প্রচণ্ড জীবন সংগ্রাম করতে হয়েছে। আমি টিকে থাকবো কিনা সেটাই তো একটা মস্ত বড় প্রশ্ন ছিল। যেমন আমার লেখা, আমার প্রথম দিকে লেখা তো মানুষ বুঝতো না, পড়তো না। তখন আমি খুব বিষণ্ণ বোধ করতাম যে আমি যা লিখি তা লোকে নিতে পারছে না, বুঝতে পারছে না বা রিফিউজ করছে। তো সেটা আমার অস্তিত্বের সংকট। তখন অস্তিত্ব বজায় রাখাটাই আমার মস্ত বড়, বেঁচে থাকাটা তখন আমার দরকার ছিল। কিন্তু এই আমি শুনি যে আপনি আর বরেন গঙ্গোপাধ্যায় একই মেসে থাকতেন, সাগরময় ঘোষ আপনাকে দুজনকে লিখতে বললেন, আপনি বরেনকে বললেন যে তুই আগে লেখ, এটা কি সত্যি? ব্যাপারটা হচ্ছে বরের মেসে থাকতো না, বরের বাড়িতেই থাকতো, টালিগঞ্জ ওর বাড়ি ছিল। আচ্ছা আমি থাকতাম মেসে। আচ্ছা। তো বরেনের সঙ্গে আমাদের সাগরদা ডেকে বলেছিলেন, আমাকে একদিন ডাকলেন, ডেকে বললেন যে সামনের বছর, আগের বছর সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস বেরিয়েছিল, আত্মপ্রকাশ হ্যাঁ, আত্মপ্রকাশ আত্মপ্রকাশ। পরের বছর আমাকে আর বরেনকে, উনি আমাকে ডেকে বললেন যে তুমি আর বরেনের মধ্যে যে কেউ একজন লিখবে, তোমরা ঠিক করে নাও কে লিখবে। তো এইটা আমার কাছে মনে হলো যে এ তো খুব মুশকিলে ফেলা হলো আমাকে। আমি বরেনকে গিয়ে বললাম যে তুই লেখ। সেটা বললেন কেন? আপনার তো অস্তিত্বের সংকট ছিল যে তাড়াতাড়ি করে। তখন আমারও একটু সংকট চলছিল। সংকট তো সবসময় আছেই। সংকটের মধ্যেই আমি আমার জীবন যাপন করেছি। নানা রকম সংকট। প্রথম কথা টাকার অভাব, তারপরে লিখে সেরকম কিছু হচ্ছে না বা লোকে সেরকম নিচ্ছে না আমার লেখা বা পড়ছে না, এরকম একটা দুঃখ তো ছিলই। ঘুরপোকাই মনে করো প্রথম ১০ বছর ১৫ বছর তো তার কোনো বিক্রি বাটা ছিল না, কিছুই না। আজকাল লোকে একটু ঘুরপোকার কথা বলে। তো যে সেই সময়টা আমার ওই সংকট চলছিল। তাই বরেনকে বললাম, বরেন বলল যে না, আমি লিখতে পারবো না, আমার পারিবারিক অসুবিধা আছে, এটা তুই লেখ। তখন এই বাধ্য হয়ে আমার ওই অবস্থার মধ্যেই আমি বসে বসে ঘুরপোকা কোনো রকমে লিখে দিলাম। তো এটা হলো। তো এই ঘটনাটা আমার মনে হয়েছিল যে সাগরে যে কোনো একজনকে বললেই পারতেন, দুজনকে ডেকে বলার দরকার ছিল না। কি আর করা যাবে। সাগরময় ঘোষকে এই বড় সম্পাদক বলা হয় কেন? মানে ওনার হাতে তো যা মণিমাণিক্য ছিল, মনে করুন আমি এডিটর, এই একবার সুনীল লেখো, শক্তি লেখো, শীর্ষেন্দু লেখো, মানে এটা কারণটা কি? এত বড় সম্পাদক উনি কি, মানে ওনার মধ্যে কি ছিল যেটা বাকিদের ছিল না? আমি যা চোখে দেখেছি সেটা হলো, সাগরময় ঘোষ তার ঘরে বসে থাকতেন, সারা দিন ধরে তিনি হাতে লেখা স্ক্রিপ্ট পড়তেন। যত স্ক্রিপ্ট আসতো, উপন্যাসের স্ক্রিপ্ট আসতো, বিশেষ করে উপন্যাস, গল্পটা বিমল কর দেখতেন। আর সাগরদা কিন্তু যত উপন্যাসের স্ক্রিপ্ট জমা পড়তো, ওই তিনি নিজে পড়তেন, বসে বসে পড়তেন। এরকম নিষ্ঠাবান পাঠক এবং সম্পাদক আমি আমার জীবনে তো দেখিনি। আরেকজন ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি ওই রকমই প্রায় ছিলেন। তো সাগরদাকে দেখেছি আরো বেশি পরিশ্রম করতে। বড় বড় উপন্যাস হাতে লেখা পড়া তো খুব কঠিন। কার হাতে লেখা কিরকম হবে তা তো বুঝতেই পারছো। তো তখন তো এই সাগরদার মতো টাইপ করে দেওয়ার ছিল না, পড়তেন সারাদিন। ওর জন্য তিনি মুস্তফা আলী থেকে শুরু করে বিমল মিত্র আরো অনেককে তিনি আবিষ্কার করতে পেরেছিলেন। তো অ্যাকচুয়ালি সাগরদা সম্পাদক হিসেবে ওই কারণেই চিরস্মরণীয় হয়ে থাকবেন। ওরকম নিষ্ঠাবান সম্পাদক আমি খুব কম দেখেছি, দেখিনি বলতে গেলে। ওই সময়কার লেখকদের মধ্যে আপনি বলছিলেন যে স্পিরিট ছিল, আবার একটু আকছাকছি সুনীল বনাম বুদ্ধদেব, সুনীল বনাম মণিশঙ্কর,
এগুলো কিন্তু সেই সময় থেকেছে। প্রকাশ্যে কোনো সংঘাত ছিল না। বুদ্ধদেবের সঙ্গে শহীদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা খুব একটা বেশি কিছু নয়। মাধুকরীতে তো অনেকটা লিখেওছেন উম, শুনি। আমি জানি যে উনি লিখেছেন। আমি বুদ্ধকে বলেওছিলাম যে তুমি এটা লিখো না, শুনে ঠিক এরকম নয়। তো ও তো অভিমানী মানুষ ছিল খুব, আর শুনে চুপচাপ, শুনে কিছু রিয়াক্ট করেনি। আর একটা কথা হচ্ছে যে কারো কারো মধ্যে হয়তো ব্যক্তিগত একটু ঈর্ষা থাকতে পারে, মানুষ তো শত হলেও থাকতেই পারে, এটা তো কোনো ব্যাপার নয়। সবাই সবাইকে পছন্দ করবে বা গ্রহণ করবে এমন তো হয় না। তো বন্ধুত্বটা কিন্তু ভালোই ছিল, একটা সময় তো খুবই বন্ধুত্ব ছিল। এই মণিশঙ্কর মুখোপাধ্যায় এই কিছুদিন আগে মারা যাওয়ার আগেও বলেছেন যে মৃত্যুর পরেই আমার আসল পরীক্ষা শুরু হবে কলেজ স্ট্রিটে। এটা কি আপনি মানেন যে লেখকের আসল পরীক্ষা মৃত্যুর পর, যে সে কতটা না, কথাটা খুব ভুল বলেননি, এটা ঠিকই যে একটা মানুষ বিগত হওয়ার পর সাধারণত তার লেখা আস্তে আস্তে আহ, একটা স্যাচুরেটেড পয়েন্টে পৌঁছে যায় এবং তিনি আস্তে আস্তে past tense হয়ে যাবে? বিস্তৃত হতে থাকে। শরৎচন্দ্রের মতো তো সবাই নয়। শরৎচন্দ্র, বঙ্কিম এখনো পঠিত হয়, শরৎচন্দ্র এখনো পঠিত হয়, রবীন্দ্রনাথ তো আছেনই। কিন্তু সকলের ভাগ্য তো একরকম নয়। যেমন জগদীশ গুপ্ত, সতীনাথ ভাদুরী, মানিকবাবু হয়তো এখনো কিছু পঠিত হন। তারপরে আরো তারাশঙ্করের লেখাতে আগের মতো এখন আর বিক্রি হয় না। বিমল মিত্রের বিক্রি হয়তো আগের মতো এখন আর নেই, হয়তো বলছি। সমরের বসু আগের থেকে বিক্রি কমে গেছে অনেক, আলোচনা করছে না তাকে নিয়ে। নতুন নতুন লেখা নেই, কাজে আলোচনাটাও এখন নেই। তো এটা ঠিকই যে মৃত্যুর পর তিনি যদি স্মরণীয় হয়ে থাকেন, তাকে বারবার যদি স্মরণ করা হয়, মনন করা হয়, তাহলে বুঝতে হবে তিনি কালজয়ী লেখক, কালোত্তীর্ণ। হ্যাঁ। আর কালজয়ী লেখক তো সবাই হতে পারেন না, সে কপাল কচন করে আসে বল। তো আপনি শুধু এত রকমের ভ্যারাইটি, মানে আশা ভোসলের গানের মতো আপনার লেখার ভ্যারাইটি, যে আপনি গোয়েন্দা সবর, উপন্যাস, ভূতের গল্প, স্পেশালি বাচ্চাদের জন্য যেরকম ভূতের গল্প আপনি লিখেছেন, বাংলা সাহিত্যে জানি না, মনে পড়ছে না কেউ লিখেছেন বলে। এবং আমি শুনেছি আপনি নাকি অ্যাকচুয়ালি ভূত দেখেছেন পুনেতে। ভূতের অভিজ্ঞতা কিছু আমার আছে, কিন্তু সেগুলো প্রকাশ্যে বললে আমাকে আবার লোকে নানা রকম ভাবে মানে কি করবো আর কি। আজকাল ব্যাপার হয়েছে। না, এটা শুনেছি পুনেতে আপনি যে হোটেলে উঠেছিলেন সেখানে দমদম করে দরজা হ্যাঁ ধাক্কা। হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলা একেবারে, সে কিন্তু দুপুরবেলা আপনি তো সেখানে। একজন যুক্তিনিষ্ঠ মানুষ, মানে আপনি তারপরে এটা দিয়ে কি করে, মানে তারপরে ভাবেননি যে কি করে দরজা ধাক্কাটা কি করে হতে পারে? দেখো, যুক্তিনিষ্ঠ মানুষ তো সৌরভ গাঙ্গুলিও আছেন, বা সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন। তো সৌমিত্র চট্টোপাধ্যায় প্রকাশ্যে বামপন্থী ছিল তো। সৌমিত্র সৌমিত্র প্রকাশ্যে টিভিতে তার একটা গল্প বলেছে, যখন ও গাস্টিন প্রেসে রেডিওতে রাত্রিবেলা প্রোগ্রাম করছিল। গাস্টিন প্রেসে ভূত ছিল, অনেকেই বলেছে আমার কাছে। তার মধ্যে একজন হচ্ছেন দ্বিজেন মুখোপাধ্যায়, গায়ক। তিনি আমাকে বলেছেন তিনি ভূত দেখেছেন, মানে ভূতের অভিজ্ঞতা হয়েছে। সৌমিত্রর হয়েছে। সৌমিত্র রাত্রিবেলা গভীর রাত্রে করছে, প্রোগ্রাম করছিল, ওই অ্যানাউন্সমেন্ট আর কি। তখন হঠাৎ ওই দরজা খুলে একজন সাহেব ঢুকলো ঘরে, মানে অফিসে কেউ নেই। তো সৌমিত্র খুব বিরক্ত হয়ে তাকিয়েছে, কারণ এই সময় তো শুরুতে ঢোকার কথা নয়। তখন লোকটি হাত দেখিয়ে ক্ষমা চেয়ে চলে গেল। আমরাও প্রোগ্রাম শেষ করে ফোন করেছে নিচে যে কে ঢুকেছিল ঘরে। তো নিচে দারোয়ানরা বসেছিল, তার মধ্যে কেউ ঢোকেনি। অফিস তো কেউ নেই, আমরা তো কাউকে ঢুকতে দিইনি, এখানে কেউ আসেও নি। তখন বলে তাহলে তোমরা কেউ এসো, এখন একা থাকতে পারবো না। তো এইরকম আর কি। আপনারটা কি হয়েছিল? এটা তো সৌমিত্র গল্প। আমারটা হয়েছিল ওই দুপুরবেলা একটা হোটেলে গিয়ে উঠলাম, অন্য কোনো হোটেলে জায়গা পাইনি। তাহলে সেই হোটেলটায় গিয়ে উঠেছিলি, সেই হোটেলটাকে সবই ফাঁকা, কেউ নেই। তো একটা ঘরে আমাকে দিল, সে 6টা বেড, 6টা আলাদা আলাদা বেড, একটাই ঘর, কেউ নেই, আমি একা অকুপেন্ট। তো সেইখানে বসার কিছুক্ষণ পরেই নানা রকম ঘটনা ঘটতে শুরু করলো। একটা আলমারি, মানে ওয়ার্ডরোব, তার দরজাটা বারবার খুলে যাচ্ছে। আমি কি ভালো করে লাগিয়ে দিচ্ছি, তারপরে দেখি আবার খুলে যাচ্ছে।
পুরনো খবরের কাগজ ছিল কতগুলো, সেগুলো দিয়ে গোঁজা দেওয়া বলে না, সে হ্যাঁ। গোঁজা দিয়ে টাইট করে আটকে দিলাম। হুম। ও মা! তারপর ওদিক ভাট করে দরজা খুলে গেল। তাই বসে আছি, কিছুক্ষণ পর বাথরুমের ভেতর থেকে দরজায় কে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ। প্রথমে টক টক করে ধাক্কা দিল, টক শব্দ হলো। তার কিছুক্ষণ পর দেখি দুম দুম করে কিল দিচ্ছে এবার থেকে। তা আমি তো গিয়ে দরজাটা খুলে দিলাম। হুম। যে কি ব্যাপার, কেউ তো নেই। হুম। তারপর ওই বাথরুমে আমাকে চান করতে হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আপনার বয়স কত তখন এটা যখন ঘটছে? তখন আমার বয়স হবে কত, 42, 43, 43, 44 এরকম। আপনি একাই গিয়েছিলেন? একাই। আমি তো রামায়ণের বনবাস পথের পরিক্রমায় বেরিয়েছিলাম, আর হুম। অফিস থেকে পাঠিয়েছিল। তো এরকম সব হলো। রাতে আমি হোটেলে থাকিনি, অন্য জায়গায় চলে গিয়েছিলাম। তো যাই হোক, এই ঘটনাটা তো ঘটেছিল। হোটেল মালিক কি বলল আপনাকে যে কি? হোটেল মালিক তো স্বীকার করে না কিছু, আচ্ছা। তবে তার সাক্ষী আছে। হুম। একজন প্রফেসর, অধ্যাপক আমাদের আনন্দবাজারেই চাকরি করতেন। তিনি আমার কাছে গল্পটি শুনে বলেছে যে, আপনি যে গুল মারছেন না, হুম। মিথ্যা কথা বলছেন না, তার সাক্ষী আমি। কেন, হোটেলে 20 বছর আগে আমি ছিলাম। হুম। ওই যে কি বন্দ্যোপাধ্যায়, ব্রাহ্ম পুরোহিত, তুমি চেনো, যে সভা সমাবেশ লিখতেন। বুঝতে পেরেছি। ডেপুটি নিউজ এডিটর হ্যাঁ হয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, উনি অধ্যাপক ছিলেন। অধ্যাপক ছিলেন। উনি বলছেন ওই ওই হোটেলে 20 বছর আগে অমিয় গিয়েছিলেন। বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, অমিয় অমিয় বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অমিয় লম্বা লম্বা না চেহারা। না, সেই না, তিনি যিনি না, তিনি রামকৃষ্ণ না, মিশনের। আরেকজন, যে কালো মতো, একটু মোটা সোটা, গোঁফ ছিল মোটা, আচ্ছা। ব্রাহ্ম ছিলেন খুব। আচ্ছা। এর পাশেই বসতেন আমার পাশে। কি বন্দ্যোপাধ্যায়ের নামটা ছিল, ভুলে গেছি। হুম। তো তিনি এই গল্পটা বলেছেন যে ওখানে দেখছে সেই রাত্রিবেলা কেউ থাকে না হোটেলে। আর কোথাও? আর হোটেলের লোক সব চলে যায়। ওটাই কি একমাত্র অভিজ্ঞতা? হ্যাঁ, ওটাই কি? আরো অভিজ্ঞতা আছে। তো সেগুলো আর জিজ্ঞেস করো না। হুম, হুম। তো এইগুলো কি আপনাকে ভূতের গল্প মানে আপনি না না সত্যি না, জেনে এগুলো থেকে আসেনি। হুম। ভূতের গল্প আমি আগে থেকে শুরু করেছি। 1974 সালে যখন আমাকে আমাকে দিয়ে লেখাটা শুরু করলেন, বাচ্চাদের লেখা, হুম। কিশোরদের লেখা। হুম। তখন আমি নানা রকম, তখন তো বাচ্চাদের লেখার অভ্যেস নেই বা জানিও না কি করে লিখতে হয়। আমি আমার মাথা থেকে নানা রকম বের করে হুম। লিখতে শুরু করলাম। এই কখনো ভূতের গল্প, কখনো মজার গল্প, এরকম করে ভূত নিয়েও মজা করা। এইসব করে আর কি কোনো রকমে বাচ্চাদের গল্প। আমি অত সিরিয়াস ছিলাম না। আমি কোনো দায় সারতে পারলে বাঁচি। দিনেন্দা ছাড়বেন না, আমাকেও লিখতে হবে। এইভাবেই আমার মরতির অদ্ভুত বাড়ি লেখা, তারপরে গোসাই বাগানের ভূত লেখা, এই সমস্ত আর কি। তো মানে এখন এই যে আজকে 90 বছরে এসে এতগুলো ঘটনা দেখার পর ভূতের অস্তিত্ব সম্পর্কে আপনার মানে মূল্যায়ন কি? শেষ মূল্যায়ন? মূল্যায়ন মনে হয় যে, মূল্যায়ন বলবো না। আমার মনে হয় যে ইয়েস, দেয়ার ইজ সামথিং। কারণ আমার জীবনে কিছু অভিজ্ঞতা ঘটেছে যেগুলো থেকে আমি অস্বীকার করতে পারি না। আবার খুব বেশি বললে এখনকার মানুষ তো বিশ্বাস করবেন না। সেটাও একটা ভয় আছে, বেশি বলতে ইচ্ছে করে না। কিন্তু আমি মনে মনে জানি যে আ মানুষ ডিপার্টেড হওয়ার পরও কিছু না কিছু তার ভেতরে থাকে। কিছু না কিছু তার অস্তিত্ব থেকে যায়। তার চেতনাটা হয়তো সম্পূর্ণ অবলুপ্ত হয় না। আপনি এটা আমার মনে হয়। মানে পরিচিত কোনো মানুষকে চলে যাওয়ার পর দেখেছেন? আমি দেখিনি, কিন্তু অনুভব করেছি। অভিজ্ঞতা হয়েছে। এখন অভিজ্ঞতার কথা বলতে গেলেই মানুষরা প্রশ্ন করতে শুরু করবে যে, তুমি যেটা দেখেছো বা যেটা তো অনুভব করেছো সেটা ভুল হতে পারে বা যাই হতে পারে। সেজন্য আমি বেশি বলতে চাই না। যা আছে, আছে, আমার অভিজ্ঞতার ভেতরে কিছু আছে। থাক, সেটুকুই থাক। মানুষকে বলতে গেলে মানুষ বলবে তুমি ভুল দেখেছো, ভুল অনুভব করেছো। নানান রকমের ব্যাখ্যা আসবে। সেগুলো আমি এসব নিয়ে বেশি আলোচনা করি না। যদিও সবই বলা হয়ে গেছে, তারপরেও আর নতুন করে কিছু বলতে চাই না। আপনি আরেকটা জিনিস, আপনি একটা তো সংযম দেখিয়েছেন যেটা আপনি কি বলবো কৃচ্ছ সাধন করেছেন, শৃঙ্খলা সংযমের মধ্যে থেকেছেন, এটা একটা। সেকেন্ড আরেকটা মোড় এসে দাঁড়ালো আপনার জীবনে বা আপনাদের মতো সাহিত্যিকদের জীবনে, যখন দেখা গেল ইন্টেলেকচুয়ালরা অনেকে রাজনীতিতে চলে যাচ্ছেন, সেই সময়ও আপনি সেটা থেকে দূরে থেকে সাহিত্য স্বাধীনতাই একমাত্র ব্রতী থেকেছেন। এইটা কত কঠিন ছিল? এটা কঠিন ছিল না। আমাদের আমলে যখন আমরা যুবক,
সুনীল, শক্তি, সন্দীপন, সিরাজ, অতীন, দিব্যেন্দু, আমাদের মধ্যে তো রাজনীতির কোনো মানে আগ্রহ বা কিছু ছিল না, সবসময় উন্মাদনাটা ছিলই না। মানে আমরা কেউ কোনো রাজনীতির ভাবনা চিন্তা ছায়ার মধ্যেও ছিলাম না, থাকতাম না। কবিতা লেখা তার তখন মন্ত্র হচ্ছে, কেউ কবিতা লিখছে, কেউ গল্প লিখছে, কেউ গদ্য লিখছে, কেউ পত্রিকা বের করছে, এটাই নেশা ছিল। রাজনীতিটা তখন আমাদের জীবনে কোনো রকম ছায়াপাত করতো না। তখন বোধহয় কংগ্রেসের আমল ছিল, নিরামিষ রাজনীতি মানে হচ্ছে। ধরুন নকশাল আন্দোলনের সময় আপনি কিছুই হ্যাঁ, লেখেন না এই সময়? নকশাল আন্দোলনের সময় আমরা খানিকটা ভিক্টিমাইজড হয়ে গেছে। তখন আমি স্কুলে পড়াই, কালীঘাটের একটা স্কুলে পড়াতাম। স্কুলটা উঠে গেছে এখন। আমার স্কুলটা ভালো স্কুল ছিল না। আপনি বাংলা পড়াতেন নাকি? আমি বাংলা পড়াতাম। একটু বলতে পারো যে রেসিডুয়াল সমস্ত ছাত্ররা এসে ওখানে ভর্তি হতো, অন্য স্কুলে ফেল করে এসে ভর্তি হতো, এরকম একটা স্কুলে আমি পড়াতাম। তো সেই সময় রাজনীতি যখন শুরু হলো, নকশাল আন্দোলনটা, আর নকশাল আন্দোলনটা বেহিসেবি আন্দোলন হয়ে গেল, মানে নেতৃত্বহীন একটা আন্দোলন, যে যা খুশি করছে। তখন আমার ছাত্রদের মধ্যে একজন স্কুলের পাশেই পানের দোকানে একজন খুন করে এলো, ক্লাস 7-এ পড়ে ছেলে। তারপরে স্কুলের মধ্যে পরীক্ষা দেবো না, বন্ধ করে দাও, আগুন লাগিয়ে দেবো, এ করে দেবো, সে করে দেবো, পরীক্ষা বন্ধ হয়ে গেল। তারপরে স্কুলে 2-3 বার অ্যাটাক হলো। তখন ভয়ে ভয়ে থাকতাম আর কি আমরা। এই রাজনীতিতে আমাদের বিব্রত করেছিল খুব, বুঝতে পারছিলাম আমরা কি করবো। তো সেই বিপন্নতার মধ্যে আমরা তখন থেকেছি। তো তাও আমাদের কেউ রাজনীতিতে আগ্রহী ছিলাম না, কেউই না। পরবর্তীকালে সুনীল একটু বামপন্থী হয়ে যায় কারো প্রভাবে, বা শক্তি বা অন্য কেউ না, সুনীল আর দিব্যেন্দু খানিকটা ছিল আর কি। তবে তাদের রাজনীতি করাটাও খুব খুব যে একটা সাংঘাতিক ইনভলভমেন্ট তা নয়, কিন্তু কিছুটা খানিকটা। এই যে সুনীলদা নন্দনে তখন যাতায়াত শুরু করলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, এগুলো দেখে কি আপনার একটু শঙ্কা হতো যে সুনীল কি মানে এইগুলো পথ হারাচ্ছে, এরকম কিছু মনে হতো? আমার যেটা মনে হয়, যখন তো রাজনীতি করলে কি হয়, তুমি একটা দলের সমর্থক হলে তো পরে তোমার যে প্রতিপক্ষ যে দল, তার উপর তোমার একটা বিদ্বেষ আসবে বা ইয়ে আসবে। একজন লেখকের যদি কোনো গ্রুপ অফ পিপলের উপর বিদ্বেষ আসে, তখন লেখক নিরপেক্ষ থাকতে পারে না, নিরপেক্ষতার অভাব হয়ে যায়। সুতরাং একজন লেখক বা চিন্তা, সে রাজনীতি ভাবুক, চিন্তা করুন, রাজনীতি সে বিশ্লেষণ করুন। কিন্তু একটা দলের বশবর্তী হলে হয় কি, ওই বিপক্ষ দল সম্পর্কে তোমার একটা বিদ্বেষ থাকবে, সে যাই করুক তোমার ভালো লাগবে না। একটা মানুষ সম্পর্কে তোমার নানা রকমের খুঁত খোঁজার একটা চেষ্টা থাকবে, সে কি করলো না করলো, সেই কথা বললো, সেই কথা বললো, সবসময় খারাপ লাগবে, তখন তোমার গভীর চিন্তাটা ডিস্টার্ব হবে। তোমার যে চিন্তা ভাবনা গুলো এটাই নড়ে যাবে, প্রেক্ষিতটাই নড়ে যাবে। হ্যাঁ, আর একটা হবে ওই নিরপেক্ষতা থাকবে না। একটা নিরপেক্ষ মন না থাকলে পরে মানুষের মূল্যায়ন করা তো খুব কঠিন হয়ে যায়। তখন আমরা মানুষকে ভুলভাবে দিই, ভুলভাবে তাকে বিচার করি, তার উপরে দোষারোপ করার চেষ্টা করি। এটা যাতে না হয়, লেখক তো নিরপেক্ষ থাকতেই হবে তাকে, তা না সে কি করে মানুষের চরিত্র চিত্রিত করবে। তার তো চরিত্রটা একটা আসল জিনিস, সেটা সে ঠিক মানে তার ক্যানভাস আঁকার জন্য নিজের স্লেটটাকে ক্লিন রাখতে হবে। হ্যাঁ, এটি হচ্ছে আসল কথা। কাজে আমি মনে করি যে রাজনীতি থেকে দূরে থাকা, রাজনীতি তুমি বিচার রাজনীতি সম্পর্কে তুমি অবহিত থাকো, রাজনীতি সম্পর্কে তুমি স্টাডি করো, ঠিক আছে, কিন্তু কোনো দলের বশবর্তী হয়ে গেলে মুশকিল। মানে এই যে সুশীল সমাজ একটা কয়নেজ হয়েছে, এটা তো আপনাদের আমলে ছিলই না। হ্যাঁ, আমাদের আমলে এই যে সুশীল সমাজে জড়িয়ে পড়া, সুশীল সমাজকে লোকের গালাগাল করা, এগুলো তো ইন্টেলেকচুয়ালদের পক্ষে খুবই একটা এখন তো গ্লানিকর। সুশীল সমাজ কথা বলতে ভয় পায়, তার কারণ এখন সোশ্যাল মিডিয়া এবং রাজনীতি এই দুটোই তো ভয়ঙ্কর হয়ে গেছে না। এখন সোশ্যাল মিডিয়ায় তোমাকে এমনভাবে করা হবে, তোমার বিরুদ্ধে এমনভাবে বলা হবে যে তুমি কিছু না, অনেক খারাপ খারাপ কথা বলা হচ্ছে সে হচ্ছে। তো সোশ্যাল মিডিয়ার ভয়ে, এবং বিশেষ করে তুমি ভালো বলো মন্দ বলো যাই বলো, তার একটা ব্যাখ্যা বা অপব্যাখ্যা তো হতেই থাকবে। আর রাজনীতিতেও তাই একই ব্যাপার। রাজনীতি এখন একটা অনেক বেশি
উগ্র উগ্রতা হয়ে উগ্র গেছে, মেরুকরণ হয়ে হয়ে গেছে। এসছে। কাজে এখন এ থেকে দূরে থাকাটা আমার মনে হয় বাঞ্ছনীয়। তো এখন এই বয়সে এসে কি মনে হয় যে এই যে দুটো ডিসিশন আমার নেওয়া, এই ডিসিপ্লিনের রাস্তায় থেকে, শৃঙ্খলার রাস্তায় থেকে এবং এগুলোর মধ্যে না ঢুকে সাহিত্যকেই জীবনের কম্পাস করে চলাটাই ঠিক সিদ্ধান্ত ছিল, একটা স্যাটিসফ্যাকশন অন্তত আমি সেভাবেই চলি। আমি রাজনীতি থেকে দূরে থাকি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার নিজের চিন্তা ভাবনা নিয়ে এত এনগ্রসড যে আমি আর অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না। লেখালেখি এইসব নিয়ে চিন্তা করি, নতুন কি ভাবনা চিন্তা আসছে না আসছে, আমার মনের মধ্যে নতুন কোনো তরঙ্গ উঠছে কিনা, সেগুলো নিয়েই ভাবনা চিন্তা করি। এতে আর অন্য কিছু প্রবেশ করার জায়গা থাকে না। ফলে আমি আর রাজনীতি বলো, সোশ্যাল মিডিয়া আমি অ্যাক্টিভ নই। অ্যাক্টিভ নই এই কারণে যে আমার তো মানুষের কাছে প্রচার করার কিছু নেই। আমার বইগুলো আছে, লোকে যদি পড়তে চায় পড়বে। তা না সোশ্যাল মিডিয়ায় আমি আর কি নতুন বার্তা দেবো যেটা তাদের প্রিচ করার তো আমার কিছু নেই। আমি লেখালেখি করি, এইটুকুই আমার। আপনার জীবনটাই আপনার এক্সপ্রেশন। তাছাড়া আর কি বলবো? না বলা কোনো কথা আছে যেটা বলতে পারেননি, বলতে মনে হয়েছিল সময় হয়নি, বাট এখন বলা যেতে এটা পারে? মনে হয়, এটা এই কারণে মনে হয় যে আমার না বলা কথা তো অনেক আছে, কিন্তু যেহেতু আমি প্রিচার নই, আমি কিছু প্রচার করতে চাই না, মানুষকে আমি শেখাতেও চাই না কিছু। কারণ মানুষ যার মতো জীবন যাপন করবে, আমার তো সেখানে বলার কিছু নেই। কিন্তু আমি চাই যেটা, সেটা হচ্ছে যে আমি আজ যা ভাবলাম, আজ যা চিন্তা করলাম, সেটা মানুষের সঙ্গে ভাগ করে নিই। ধরো এককালে মানুষ যখন কথা বলতে পারতো না, ভাষা যখন আবিষ্কৃত হয়নি, তখন মানুষ কি করত? ধরো সে একটা সূর্যাস্ত দেখলো, বা একটা হরিণের দৌড়ে যাওয়া দেখলো, কিন্তু সে ভাষায় প্রকাশ করতে পারছে না। তখন সে কি করতো? ওটা সে জানে সে মরে যাবে এবং তার সঙ্গে জিনিস ব্যাপারটা হারিয়ে যাবে। আজকে যে বিকেলে সেটা মুগ্ধতা উপভোগ করলো, সেই মুগ্ধতাটা হারিয়ে যাবে। তখন সে গুহা কাটছে, ওই হরিণের মানে দৌড়ে যাচ্ছে একটা হরিণ, তার ছবি আঁকলো, যে এটা আমার পরবর্তী কেউ এসে দেখবে এবং দেখে ভাববে যে এই লোকটা একদিন একটা হরিণের দৌড় দেখেছিল, একটা সূর্যাস্ত দেখেছিল। এইগুলো হয়তো তার মনে হবে। এইভাবে আস্তে আস্তে তো মানুষ এক্সপ্রেস করতে শিখছে। আর ওই ছবি আঁকা থেকেই তো অক্ষর এলো, ভাষা এলো, পরস্পরের সঙ্গে কথা বলতে শিখলো আস্তে আস্তে। তো এইগুলো মনে হয় যে হ্যাঁ, অনেক হয়তো এখনো আছে আমার ভেতরে। ডুবুরির মতো নিজের মনের ভেতরে ডুব দিয়ে খুঁজতে হয় যে কি আছে কি নেই। আর আমাদের তোমার যেটাকে আমরা বলি সাবকনশাস, সেটা তো বিশাল বড়। সেই সাবকনশাস যে কত কিছু হচ্ছে, তার মধ্যে যে কত স্ট্রিম অফ কনসাসনেস আছে, অবচেতনার যে বিশাল জগৎ, সেই জগতে কত কিছু ঘটছে, সেগুলো অবলোকন করাও তো আমার দরকার। সেভাবে সেখান থেকেও তো অনেক কিছু উঠে আসে না বুড়ির মতো। তো সেইগুলো নিয়ে চিন্তা করি। না, যে নিরাপত্তা বোধের অভাব ঘুণপোকার কেন্দ্রীয় চরিত্রের চাকরি চলে যাওয়ার পর হয়েছিল, সেই লোকটাও কি শীর্ষেন্দু মুখোপাধ্যায় এক টুকরো, যে আবর্তে নিরাপত্তা বোধের অভাবে জ্বলতে জ্বলতে এক টুকরো সাহিত্যে তুলে দিয়েছিল ওই ঘুণপোকাতে? সব সব লেখার মধ্যেই হয়তো কিছু না কিছু সেলফ প্রজেকশন থাকেই। কেননা প্রথম কথা হচ্ছে, তুমি তো তোমার কথা লিখছো, তোমার মতো করে লিখছো, তোমার ভেতরকার কিছুটা তোমার ভেতরকার কিছু জিনিস ওখানে চলে যায়, কিছু জিনিস ওখানে ডেপিক্টেড হয়ে যায়। কাজে তুমি সবটাই তোমার আত্মজীবনী এমন নয়, কিন্তু তার মধ্যে তোমার কিছু কিছু নিজের ভেতরকার জিনিসও সেখানে তোমার চরিত্রের, তোমার স্বভাবের, বা তোমার চিন্তার, তোমার ভাবনার, তোমার স্মৃতির কিছু কিছু টুকরো তারা থাকবে। কাজে সেখানে তুমি নিজেকে খানিকটা নিজেকে প্রজেক্ট করছো। হয়, সবটা হয়তো নয়, সবটাই তোমার আত্মজীবনী নয়, কিন্তু সেলফ প্রজেকশন খানিকটা হয়েই যায়। সেই নিরাপত্তাবোধের অভাব কি আজকে আর আছে? নিরাপত্তার অভাব আমি সবসময় বোধ করেছি।
নিরাপত্তার অভাব। সেই দিক দিয়ে দেখতে গেলে আমি ভীতু মানুষ, খুবই ভীতু মানুষ। আপন মনে থাকি, আহ, উচ্চকিত জীবনযাপন করি না। উচ্চকিত জীবন মানে মানুষের দৃষ্টি আকর্ষণ করার মতো জীবন আমি যাপন করি না। আমি থাকতে চাই নিজের মতো করে, নিজের ছায়ায় চুপচাপ বসে থাকতে। আচ্ছা, যে নিজেকে প্রজেক্ট করা, নিজেকে প্রচার করা, বা আমি অমুক এরকম ভাবে দাঁড়ানো যে আমিও আছি, এটা আমি কখনো পারিনি। আমি বরং ভিড়ের পেছনে থাকি, চুপচাপ হাত না তুলে, মুখ না তুলে, চুপচাপ দাঁড়িয়ে দেখি। অবজারভার হিসেবে আমি ভালো অবজারভার। আমি ইনভলভড হই না, কিন্তু আমি দেখি, মানুষকে দেখেছি, তাকে বুঝবার চেষ্টা করি। কিন্তু তার সঙ্গে যে খুব একটা ইনভলভমেন্ট আমার আছে, তার সঙ্গে আমার যে কোনো বিষয়ে তর্ক বিতর্ক করতে হবে, যেমন তর্ক ঝগড়া আমি কোনোদিন পারিনি। কারোর সঙ্গে তর্ক করতে গেলে আমি হেরে যাই। হেরে যাই কারণ আমার কোনো যুক্তি থাকে না। ঝগড়া করার কোনো সময় হয়তো কোনো সময় একটু তর্ক বিতর্ক হয়েছে, আমি হেরে গেছি। হেরে যাওয়াটার একটাই কারণ যে আমি একটা লিমিটের বেশি আর এগোতে পারি না। আমার মাথা কাজ করে না, আমার স্মৃতি কাজ করে না, এবং আমি মনে করি যে আমার কিছু বলার নেই, কথা হারিয়ে যায়। আজ থেকে 20-25 বছর বাদে যাদবপুর ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ক্যাম্পাসের মধ্যে আপনাকে ঘিরে কি ধরনের আলোচনা হলে আপনার মনে হবে যে না, আমার জীবনটা সার্থক? তারা কি আমাকে দিয়ে আলোচনা করবে? নিশ্চয়ই করবে। আজ থেকে 20-25 বছর পরে তা আমি থাকবো বলে কোনোভাবেই আমার কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না। কেননা আমি নিজেকে আমার মতো করে কিছু লেখালেখি করেছি। রবীন্দ্রনাথ বলছেন যে আজ হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমার কবিতা কানে কৌতূহল ভরে। রবীন্দ্রনাথের সে সাধ্য ছিল। আজ থেকে 100 বর্ষ পরে আমার লেখা কেউ পড়বে, এটা আমি একেবারেই প্রত্যাশা করি না। 20-25 বছর পরে আমি বিস্মৃতদের মধ্যে একজন হয়ে যাবো বলে আমার ধারণা। কাজে আমাকে দিয়ে আলোচনা হবে এটা আমার মনে হয় না। তা যদি হয় তাহলে বাহবা দেওয়ার জন্য তো আমি থাকবো না, মানে আমি তখন নেই। আর বাট আপনি কিভাবে রিমেম্বার্ড হতে চান? কিভাবে স্মৃতির ইয়েতে আপনার মনে হয় যেন রিমেম্বার্ড হওয়াটা যেরকম, বেশিরভাগ মানুষই তো রিমেম্বার্ড হন না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আপনি তো মানুষ বেশিরভাগ মানুষ নন, আপনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কিন্তু আমি বরাবর নিজেকে খুব সাধারণ মানুষ বলেই ভেবে এসেছি। লেখালেখির সূত্রে ধরো হয়তো একটু পরিচিতি হয়েছে, কিন্তু সেই পরিচিতি কতখানি গভীর, কতখানি ব্যাপক এবং কতখানি তার সারবত্তা, সেটা আমার জানা নেই। কেননা প্রথম কথা হচ্ছে আমি আমার লেখা নিজে বিচার করতে পারি না। আমি কি লিখলাম এটা নিয়ে আমার সবসময় সন্দেহ থাকে, সব সময়। যাই লিখছি না কেন, লেখাটা লিখলাম, পরে আমার মনে হলো যে কিছু হয়নি, কিছু হলো না, এরকম একটা হতাশা ভাব আসে। তারপরে লেখাটা বেরোলো, তারপরে হয়তো কেউ কেউ প্রশংসা করলো বা কিছু, তখন মনে হলো যে হয়তো কিছু সারবত্তা আছে। কিন্তু খুব প্রত্যাশা নিয়ে আমি কিন্তু কিছু লিখি না। সেই প্রত্যাশাটা আমি সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছি। প্রত্যাশা বলে কিছু নেই। সুতরাং যা লিখলাম, তা নিয়ে মানুষ কাটাছেঁড়া করুক, বুকে তুলে দিক বা ফেলে দিক, তা তাদের ব্যাপার। আমি আমার কথা বলার ছিল বলেছি, এই পর্যন্ত। তারপরে কি হবে না হবে ঈশ্বর জানেন। চমৎকার লাগলো। আপনি এভাবেই আমাদের থাকুন, ইন্সপায়ার করুন সবাইকে, এবং দারুণ সব লেখা লিখে যান। একটা ছোট উপহার আছে আপনার জন্য, একটু সুন্দর, একটা শালিমারের পক্ষ থেকে ছোট একটা ইয়ে। এটা আপনার কি কাজে লাগবে? বাড়ির তো লাগবেই। ও বাবা, প্লিজ রেখে দেন। থ্যাংক ইউ। বুদ্ধিজীবীদের যে আধুনিক সময়ে বুদ্ধিজীবীদের প্রতি যে একটা ঘৃণা বর্ষিত হয়, এটা কি আপনার খারাপ লাগে, নাকি এটার জন্য তারা দায়ী? এটার জন্য কি তারা দায়ী, না এটা সমাজের? দেখো, এখন বুদ্ধিজীবীদের কি করার আছে সেটা আমি খুব ভাবি। প্রথম কথা হচ্ছে
যে বুদ্ধিজীবীরা কেন প্রতিবাদ করছেন না, বা বুদ্ধিজীবীরা যেন কেন এটাকে সমর্থন করছেন না, এই ধরনের দাবি ওঠে। তো দেখো, আমি দেখছি যে যাই বলুন না কেন একজন বুদ্ধিজীবী, তাকে কিছু লোক আক্রমণ করবে, কিছু লোক সমর্থন করবে, কেউ পুরোপুরি সমর্থন করবে না। এখন কথা হচ্ছে, এক এক দলের লোক এক এক রকম বলবে, আরেক দলের লোক এক রকম বলবে। এখন তারা যাবে কোথায়? তাদের পক্ষে এখন কিছু বলাটাই তো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে, কেন সোশ্যাল মিডিয়া এখন এত ভয়ঙ্কর যে তোমাকে মানে বুদ্ধিজীবীরা একটা শাখের করাতের মধ্যে পড়েছে। একেবারে তুমি যাই বলো না কেন, ভালো বললেও, সব পক্ষে বললেও তোমাকে গালাগাল দেওয়া হবে, বিপরীত পক্ষ, আর ওটা বললেও তোমাকে গালাগাল দেওয়া হবে। এই গালাগাল সহ্য করার ক্ষমতা হয়তো অনেকের থাকে না, অন্তত আমার তো নেই। ফলে আমি বলি যে এর থেকে আমার দূরত্ব বজায় রাখাই ভালো। কেননা মনে করো, এখন রাজনীতি নিয়ে বলো, যা কোনো বিষয় নিয়ে বলো, একটা সিনেমা ভালো হয়েছে কি বন্ধ হয়েছে, এটা তুমি মানে পরিষ্কার করে বলতে যাও, দেখবে তোমার বিপক্ষে কিছু লোক তোমাকে গালাগাল দিচ্ছে, আবার সপক্ষে কিছু লোক তোমাকে সমর্থন করছে। এই টানাহেঁচড়ার মধ্যে যাওয়ার দরকারটা কি? সেই জন্য বুদ্ধিজীবীরা আজকাল নিজেকে বাঁচানোর জন্য চুপ হয়ে গেছে। তারা কোনো পক্ষে কোনো কথা বলে না। তারা দেখে যে বাবা, এর মধ্যে গিয়ে লাভটা কি? আমাকে গালাগাল খেতেও ভালো লাগবে না, আর আমাকে নিয়ে টানাহেঁচড়া ভালো লাগবে না, আমি আমার মতো থাকি। সুতরাং বুদ্ধিজীবীরা কেন চুপ করে আছেন, এই প্রশ্ন বারবার উঠছে বা উঠবে। কিন্তু বুদ্ধিজীবীরা, তারা নিরীহ মানুষ, তারা কোনো পক্ষে তারা তাকে বলা যায় উগ্রতা তাদের মধ্যে সাধারণত থাকে না। তাদের অধিগত দক্ষতাটা অন্যদিকে। হ্যাঁ, তারা নিজের ভাবনা চিন্তা নিয়ে থাকতে ভালোবাসেন, তাই নিয়েই তারা থাকেন। যা ঘটছে সমাজে ঘটে যাক, আমার তো কিছু করার নেই, আমি যাই বলতে যাবো না কারণ আমাকে তো এক লোক অ্যাকসেপ্ট করবে না, এটা বললেও খারাপ, ওটা বললেও খারাপ। সুতরাং তারা চুপ করে গেছে, তারা ভয়ে চুপ করে আছে, ভয় ছাড়া আর কিছু নয়। সুন্দর শেষ জিজ্ঞাসা, যে এই বয়সে এসে যদি কোনো কবিতার লাইনে বা কোনো গদ্যের লাইনে জীবনের যা উপলব্ধি যদি বলতে হয়, খুব সংক্ষেপে 2-4 লাইনে কি বলবেন? জীবনানন্দের একটা লাইন মনে পড়ছে, হে নাবিক, হে নাবিক, জীবন অপরিমেয় বাকি। জীবন এখন অনেক বাকি, হয়তো আমাদের অনন্তের পথ চলা বাকি। জানি না মৃত্যুই জবনিকা কিনা, কিন্তু মনে হয় যে অনন্ত জীবনও আমাদের সামনে পড়ে আছে। হে নাবিক, হে নাবিক, জীবন অপরিমেয় বাকি। এই কথাটা আমার খুব ভালো লাগে, এই কথাটা বলতে ইচ্ছে করে। আমার মনে হচ্ছে আপনার মুখ থেকে আরেকটা লাইন শুনলে আরো খুশি হব, জীবনানন্দেরই, আবার আসিব ফিরে শঙ্খচিল আহা, শালিকের বেশি। আহা, এই বাংলাতেই আসতে চাইবেন তো? এই বাংলা যদি সেই বাংলা হয় তবে আসতে চাইবো। আবার এই বাংলা যদি সোশ্যাল মিডিয়ার বাংলা হয় তাহলে না, না তাহলে পুরনো বাংলা। অনেক ধন্যবাদ, সেই সুন্দর। আজকে যিনি এসেছিলেন অতিথি, আপনারা শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা। আমার বারবার মনে হচ্ছিল যে শীর্ষেন্দুদাকে তার বয়সের কথা ভেবে বা তার এতক্ষণ ধরে বসিয়ে রেখে তাকে কষ্ট দেওয়াটা, এটা খুব যন্ত্রণাদায়ক। এটা বলছিল আমার পেশাদার চিন্তা, কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত চিন্তা বলছিল যে এরমভাবে শীর্ষেন্দুদার পাশে বসে তার কাছ থেকে জীবনের মানে শেখা, উপলব্ধি শেখা, অভিজ্ঞতার কথা জানা, এটা আবার কবে হবে তো জানি না। তাহলে আজকে যখন পাচ্ছি সেটা করে নিই। শীর্ষেন্দুদা হয়তো অনেক কষ্ট পেলেন, এতক্ষণ বসিয়ে রাখলাম, কিন্তু আমার মনে হয় আপনারা কষ্ট পাবেন না। আর দিনের শেষে সব কিছু তো আপনাদের জন্যই করা। সবাই ভালো থাকবেন, আড্ডাজীবী চ্যানেল দেখবেন, লাইক দেবেন, ওই বাটনটা ক্লিক করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো আসি।